আচ্ছা, তো অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে ওই সংঘর্ষকেই বোঝায় যেখানে আমাদের বস্তু দুইটা মিলিত হয়ে যায়। বস্তু দুইটা যদি সংঘর্ষের পরে একত্রে চলা শুরু করে, দেন দ্যাট ইজ কল্ড ইনইলাস্টিক কলিশন অথবা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা কিভাবে বুঝতে পারবো? বুঝতে পারবো হচ্ছে সংঘর্ষের পর বস্তু মিলিত হয়ে যায়। ঠিক আছে, এটা বোঝার উপায় হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে যায়। বস্তুদ্বয় বা বস্তুত্রয় যাই বলো, সংঘর্ষের পর বস্তুগুলো মিলিত হয়ে যায়, অর্থাৎ একসাথে হয়ে যায় আর কি, মিলিত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরো একটা সংঘর্ষ হচ্ছে এরকম, m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছিল, m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছিল। তারা সংঘর্ষে, যদি u1 ইজ গ্রেটার দেন u2 হয়, দেন ডেফিনেটলি u1 ভরের m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুকে আঘাত করবে। আঘাতের পরে তারা যদি মিলিত হয়ে যায় তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেহেতু আমরা পড়ছি অস্থিতিস্থাপক সংঘর্ষ, দেন অবশ্যই তারা মিলিত হয়ে যাবে। এইভাবে সামহাও তারা মিলিত হয়ে যাবে। তখন মিলিত যে ব্যাগটা সেটার নাম হবে ভি, এবং যে বস্তুটা, নতুন যে বস্তুটা তৈরি হবে সেটার ভর হবে m1 প্লাস m2। এই ক্ষেত্রে শুধুমাত্র ভরবেগের সংরক্ষণ সূত্র খাটে, এই ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র খাটবে না, অর্থাৎ গতিশক্তি এখানে সংরক্ষিত থাকবে না। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে খেয়াল করি, এই ক্ষেত্রে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে সূত্রটা হবে এরকম, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, যেহেতু পরবর্তীতে বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে, তাহলে নতুন ভর হবে m1 প্লাস m2 ইন্টু ভি। ওকে, আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি। ম্যাথটা হচ্ছে এরকম, ধরে নাও এটা মনে করে একটা কাঠের টুকরা, যেটাকে আমরা একটা সুতার সাহায্যে বেঁধে রেখেছি। এদিক থেকে একটা বুলেট আসছে, নির্দিষ্ট একটা ভরের। বুলেটের ভর মনে করো হচ্ছে 300 গ্রাম। 300 গ্রাম ভরের একটা বুলেট মনে করো 500 মিটার পার সেকেন্ড বেগে আসলো। এসে সে এই যে আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটাকে আঘাত করলো। আঘাত করার পরে গুলিটা বস্তুটার ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে কথা। বর্ণনা আছে এরকম যে আঘাত করার পরে, আঘাত করা মানে কি, বুলেটটা যখন এই বস্তুটার উপর এসে পড়বে তখন বুলেটটা বস্তুটার ভিতরে ঢুকে যায় এবং ঢুকে সে আটকে যায়, সে আর ওই বস্তু থেকে বের হতে পারে না। ওই বস্তুটার ভর হচ্ছে, মনে করো বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। সো ডেফিনেটলি বুলেট যেহেতু বস্তুটাকে এসে তার ভিতরে ঢুকবে, ডেফিনেটলি সেটা ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার ফলে পরবর্তীতে দেখা যাবে বস্তুটা এই জায়গাতে চলে আসছে, এই যে একটা নির্দিষ্ট হাইট সে চলে আসলো। প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যে এই যে সেটা নির্দিষ্ট উচ্চতায় উঠে যাবে, কতটুকু উচ্চতায় সে উঠবে? তার আদি অবস্থান ছিল মনে করো এইখানে, তার শেষ অবস্থান মনে করেছিল এইখানে। এই যে তার উচ্চতা একটা আসলো, সেই ক্ষেত্রে তার এই যে উচ্চতাটা, এই উচ্চতা কত হবে এটা হচ্ছে বের করতে হবে তোমাদের। করে ফেলো। হ্যাঁ, প্রশ্নটা আবার একটু বুঝিয়ে দিবেন। প্রশ্ন বুঝাই দিচ্ছি। একটা সুতার সাহায্যে একটা বস্তু 10 কেজি ভরের একটা ব্লক বলতে পারে এটাকে, একটা সুতার সাহায্যে 10 কেজি ভরের একটা ব্লককে আমরা ঝুলায় রাখছি। তো ডেফিনেটলি আমাদের এই বস্তুটা দেখাই যাচ্ছে স্থির অবস্থায় ছিল। এখন একটা গুলি অনুভূমিকভাবে 500 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটাকে আঘাত করে। আঘাত করার ফলে গুলিটা বস্তুটার ভিতরে আটকে যায়। তো পরবর্তীতে এই এফেক্টের ফলে আমাদের যে ব্লকটা, গুলি সহ আমাদের এই ব্লকটা একটা নির্দিষ্ট হাইটে উঠে যায়। অর্থাৎ গুলি সহ ব্লকটা মানে তো এইরকম একটা সিচুয়েশন, গুলি ভিতরে আছে তার আটকানো, এবং সে এই অবস্থাতেই একটা নির্দিষ্ট উচ্চতা উঠে যায় এইচ পরিমাণ। প্রশ্ন হচ্ছে এই এইচ এর মানটা কত হবে? ভাই 10.82। 10.82 কিভাবে করছো? ভাই শেষ বেগ থেকে গতিশক্তি বের করছি, ওইটাকে এমজিএইচ এ কনভার্ট করে দিছি। আচ্ছা, শেষ বেগটা কত?
14.56 মেবি আসছিল। ওকে, আমরা দেখি কিভাবে করা যায়। তোমার কত আসছে আনসারটা একটু বলো তো। 10.82। 10.82, এটা কি মিটার? হ্যাঁ, ফাইনাল আনসার। এত মিটারে সে উপরে উঠবে, তাই তো? এই যে এইচটা হচ্ছে 10/82। আচ্ছা, দেখি আমরা তাহলে এটা কিভাবে করা যায়। খেয়াল করবা, এখানে এই যে আমাদের বুলেটটা আসছে 300 গ্রাম ভরের, আমাদের যে বুলেটটা আসছে, বুলেটটা একটা নির্দিষ্ট বেগে আসছে এবং এই বস্তুটাকে আঘাত করার ফলে সে ভিতরে আটকে যায়। তো এটা কিন্তু একটা সংঘর্ষ তুমি চিন্তা করতে পারো। এটা কিন্তু একটা সংঘর্ষ তুমি চিন্তা করতে পারো কিভাবে? কারণ বস্তু দুটা মিলিত হয়ে গেছে। আর মিলিত হয়ে যাওয়া মানে কি? কোন ধরনের সংঘর্ষ? অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, তাহলে আমরা যদি এই ক্ষেত্রে এটা খাটাই, তাহলে খেয়াল করো জিনিসটাকে এইভাবে লেখা যায়, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। কারণ বুলেটটা যেহেতু বস্তুর ভিতরে ঢুকে আটকে গেছে, তো এখন কিন্তু এটা একটা মিলিত বস্তু, তাহলে ভরটা আমাদের ভরটা হবে আমাদের মিলিত ভর, তাই তো? সো m1u1, বুলেটের ভর যদি আমি ধরি 300 গ্রাম, তো 300 গ্রাম সমান হচ্ছে 0.3 কেজি। 0.3, তার বেগ হচ্ছে 500। আচ্ছা, বুলেট বস্তুটার ভর কত? 10 কেজি। বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, তাহলে 10 ইন্টু ইউ2 জায়গায় কি লিখবো? যেহেতু 0। আমাদের এটা 0 বেগে ছিল, তাই এটা 0 লিখে ফেলবো। ইজ ইকুয়াল টু m1 কত? m1 হচ্ছে 0.3 আর m2 কত? 10 10। ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা মিলিত বস্তুর বেগটা পেয়ে যাচ্ছি। বেগটা কত এখান থেকে পাচ্ছি? 14.56। এখান থেকে 14.56 আসে। জি তাহলে ভাইয়া। 0.3 ইন্টু 500, 0.3 ইন্টু 500 ডিভাইড বাই 10.3। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে 14 পয়েন্ট কত আসে? 56। এই যে বেগটা সে প্রাপ্ত হলো, এই বেগেই কিন্তু সে যাত্রা করতেছে। বুলেট সহ আমাদের যে ব্লকটা সে যে যাত্রা করবে, সে কিন্তু এই যে 14.56 মিটার পার সেকেন্ড বেগেই যাত্রা করবে। অর্থাৎ এই জায়গাটাতে তার যে গতিশক্তি হবে, সেটাই কিন্তু এই জায়গাতে তার বিভব শক্তি। বিভব কারণ সে শক্তি। সর্বোচ্চ এই চতুর্থে উঠছে। তো আমরা কিন্তু হিসাব করতেছি কার বিরুদ্ধে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে। অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কতটুকু উঠেছে? এইচ পরিমাণ উঠেছে। এবং এক্ষেত্রে গতিশক্তি কি ছিল? এই যে হাফ এম ভি স্কোয়ার। তাহলে সর্বনিম্ন অবস্থায় তার যে গতিশক্তি, সর্বোচ্চ অবস্থায় সেটাই তার বিভব শক্তি। তাহলে আমরা সূত্রে ইউজ করতে পারি কি? হাফ এম ভি স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ। তাহলে এম এম কাটা যায়, এখান থেকে আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2g। জি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী এখানে। এই তো সূত্রটা শেষ। এখানে তোমার জাস্ট কাজ হচ্ছে, তোমার কষ্ট করে একটু ব্যাগটা বের করা লাগবে, কারণ ব্যাগটা হচ্ছে এখানে মিলিত বস্তুর ব্যাগটা তোমাকে বের করা লাগবে, আর কিছু না। এটা বের করার পরে বাকিটা ইজি। বাকিটা তুমি গতিশক্তি হ্যাঁ, সংরক্ষণ হ্যাঁ বলো। গতিশক্তির কনসেপ্ট না দিয়ে করছি কিন্তু আনসার সেম আসছে। আসবে, তুমি ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2g দিয়ে করতে পারো, একই তো হ্যাঁ, কথা। ওইটা দিয়েই করছি। হ্যাঁ, ওটা দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো ম্যাথটা। এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের একটা এক্সাম্পল ছিল। অস্থিতিস্থাপক সংঘর্ষ তোমরা তখনই বুঝে ফেলবা যখন বস্তুদ্বয় মিলিত হয়ে যাবে, আর যখন বস্তুদ্বয় আলাদা হয়ে যাবে তখনই বুঝবে এটা স্থিতিস্থাপক। আর স্থিতিস্থাপক হলে কিন্তু আমাদের শর্টকাট গত ক্লাসে পড়ছিলাম আমরা মুখস্থ, সেটা ছিল কি? u1 প্লাস v1 সমান u2 u2 প্লাস plus v2। v2। আর যদি দরকার পড়ে ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করবো আমরা, m1u1 প্লাস m2u2 এইভাবে চালাবো আমরা। তো এই দুটো ইউজ করে আমরা আনসার বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এটা সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে এরকম, একটা বল যেটার ভর হচ্ছে 5 কেজি। 5 কেজি ভরের একটা বল একটা সমতল জায়গায় আঘাত করে। কত বেগে আঘাত করে? আঘাত করে হচ্ছে 5 মিটারস পার সেকেন্ড বেগে। 5 মিটারস পার সেকেন্ড বেগে আঘাত করে। এবং এটা স্বাভাবিক যে যদি তলটা সমতল হয়ে থাকে, যদি তলটা সমতল হয়ে থাকে, তাহলে সে যত কোণে আপতিত হবে তত কোণেই প্রতিফলিত হবে। এটা শুধুমাত্র আলোর জন্য যে খাটবে এরকম না, প্রতিফলনের সূত্র সকল কিছুর ক্ষেত্রে খাটবে। যদি সে সুষমতলে এসে পড়ে, তাহলে সে যদি 30 ডিগ্রি কোণে আপতিত হয়, সে 30 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে। ঠিক আছে, ধরে নিলাম এখানে আমাদের এই যে বস্তুটা উলম্বের সাথে, আচ্ছা আজান শেষ হোক তারপরে আসতেছে। আমি প্রশ্ন লিখে দিচ্ছি এর মধ্যে, তোমরা খেয়াল করবা।
তুমিই বলে দাও, আমি খেয়াল করি নাই, সরি। নীলিমা ইয়াসমিন, ধন্যবাদ তোমারে রেকর্ডিংটা বলার জন্য। আচ্ছা, খেয়াল করো, তাহলে খেয়াল করো, আমরা যদি উপরের দিকে পজিটিভ বলি তাহলে নিচের দিকে কি বলবো, নেগেটিভ। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার আদিতে যে ব্যাগটা, এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে তো, তাই তো? তো এটাকে আমরা নেগেটিভ বলা লাগবে। এই যে -5 cos 45 -5√2, তাহলে আদি ভরবেগটা আমাদের নেগেটিভ থাকবে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো সংঘর্ষের আগের হিসাব গেল, এক্স অ্যাক্সিস বরাবর লিখে ফেললাম, ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা সংঘর্ষের পরে যাই। সংঘর্ষের পরের কাহিনী খেয়াল করবে একটু। সংঘর্ষের পর ভাই এখানে তো কোনগুলো, ওই যে অবিলম্বের সাথে যে 45 ওগুলো তো না, এক্স ওয়াই এর সাথে এক্স অক্ষের সাথে যেগুলো ওগুলো না। ওই যে অবিলম্বের সাথে যেটা বলছি সেটাকেই তো আমি একান্তরকোণ হিসেবে নিয়ে আসলাম এইভাবে, তাই তো? আমার তো উপাংশ দরকার, এক্স অ্যাক্সিস বরাবর কি আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি, সেটা আমি জি ভাই। এনি হাউ ব্যবস্থা করে ফেললাম। আচ্ছা, সংঘর্ষের পরের কাহিনী খেয়াল করো। সংঘর্ষের পরে ভিএক্স বলবো এটাকে। তো সংঘর্ষের পরেও কিন্তু তার ব্যাগটা ওই 5 sin 45ই থাকছে, কারণ ব্যাগের মানে তো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তাহলে ওইটা ডান দিকেও আছে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর আগেও ডান দিকে, পরবর্তীতেও ডান দিকে, তো ওইটা আমার সেমই থাকবে 5/√2। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ভরবেগটা সংঘর্ষের পরেও ভরবেগটা সেমই থাকবে 5 × 5/√2। এটা আগেও ডান দিকে ছিল, এখনো ডান দিকে, তাহলে 25/√2। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কাহিনী ডিফারেন্ট। ওয়াই অ্যাক্সিস বরাবর সংঘর্ষের পরে ব্যাগটা কি উপরের দিকে না, অর্থাৎ এটা পজিটিভ। তো এক্ষেত্রে জাস্ট আমাদের পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা হবে 5/√2। এই আগেরটার সাথে মিলিয়ে লিখলাম আর কি, আগেরটা হচ্ছে নিচের দিকে ছিল তাই নেগেটিভ, এখন এটা উপরের দিকে তাই পজিটিভ। আচ্ছা, তো ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিস বরাবর ভরবেগটাও পজিটিভ থাকবে 25/√2। এখন দেখো, আমরা তো ভরবেগের পরিবর্তন হিসাব করব, তাহলে আমাদের লাগবে এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন আলাদাভাবে, এবং আমাদের লাগবে ওয়াই অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন আলাদাভাবে। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন তো হিসাব করব, মানে কি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে আমরা লিখব পি এক্স মাইনাস পি এক্স নট। তাহলে পি এক্সটা কি দেখো তো, 25/√2। পি এক্স নটটা কি 25/√2। কোনো পরিবর্তন কি দেখা যায় চোখের সামনে? না তো। তার বেগ আগে যেদিকে ছিল এখনো তার বেগ ওই দিকে, আগে তার বেগের মান যা ছিল এখনো তার বেগের মান তাই আছে, তাহলে ভরবেগ আগে যা ছিল পরেও তাই, তাই তো? তাহলে এখানে পরিবর্তনটা শূন্য। ওকে, ওয়াই অ্যাক্সিস বরাবর আসে, এখন খেয়াল করো, পরবর্তীতে 25/√2, আদিতে ছিল -25/√2। এটা তো আসলে -25/√2 হবে, তাহলে আমরা শেষ মাইনাস আদি বিয়োগ করে ফেলি। তাহলে শেষ ভরবেগ হচ্ছে, লিখে ফেলি সুন্দর করে, এটা হচ্ছে পি ওয়াই মাইনাস পি ওয়াই নট, অর্থাৎ এখানে লিখবো 25/√2 মাইনাস মাইনাস 25/√2। ওকে, তো দুইটা যোগ হয়ে যাবে, কি হবে আনসার? 2 × 25/√2। লিখতে পারো এটাকে 25√2। এখন কাহিনী আছে, কাহিনী তো শেষ। যদি আমাদের ডেল পি এক্স এর মান থাকতো তখন কি করতাম? জিনিসটা একটা ভেক্টর, কিন্তু দিন শেষে পরিবর্তনটাও কিন্তু একটা ভেক্টর। ভেক্টরের যে মানে আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কত, এটা ইটসেলফ একটা ভেক্টর। তাহলে ধরো আমাদের ডেল পি এক্স এর একটা মান ছিল, তার মানে ডেল পি এক্সটা ছিল এদিকে এক্স এক্সিস বরাবর, এবং ডেল পি ওয়াই তো হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বরাবর, তাই তো? এই যে এরকম ভাবে তখন আমরা লব্ধি কিভাবে বের করতাম? আমাদের তো বের করা লাগবে ডেল পি, আমাদের তো বের করা লাগবে ডেল পি। ডেল পি কিভাবে বের হতো? আমাদের ভেক্টরের সূত্র দিয়ে, ডেল পি এক্স স্কোয়ার্ড প্লাস ডেল পি ওয়াই স্কোয়ার্ড, অর্থাৎ ডেল পি এক্স এর মান তো আমাদের এখানে শূন্য ফরচুনেটলি। আচ্ছা, 0² প্লাস ডেল পি ওয়াই কত, 25√2 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা, এখানে আনসারটা ডেল পি √2ই থাকবে, 25√2ই থাকবে। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, এখন আমি এইটার মতো করে আরেকটা ম্যাথ দিচ্ছি, এটা তোমরা করবা, এখনই করবা। মনে করো তোমাদের মধ্যে কেউ ক্রিকেট খেলো? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো বলো। চিত্রটা নিচে নামান আর একটু, মেইন চিত্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা তো 45 45 90 না? হুম। এখন পরিবর্তন তো হবে ভাইয়া ওই দুই বিন্দু বরাবর সরাসরি, ওইটা ওইখানে কি অতিভুজের মান বের করলেই বের হয়ে যাবে না? সেম আসে। সেম আসে, হ্যাঁ বাস ভেক্টর তো দিন শেষে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমি আমরা ওইটা যাব, আমরা করছিলাম, আস্তে ওইটা আস্তে যাব। করে বলে দিছি। ইজিটা যাচ্ছি আমরা একটু পরে, খেয়াল করবা, পাবা সেম এটা। আসছে ভাইয়া। হুম, ঠিক আছে, সেমই তো আসবে। আচ্ছা, এখন দেখো, আমি যদি এখন তোমাকে বলি একটা ভেক্টর এইভাবে দিলাম, আমি এইভাবে দেখানোর কারণ হচ্ছে আমি তোমাদেরকে মেইন সিনারিওটা বোঝাতে চাচ্ছিলাম, কাহিনী বুঝছো, যে আসলে কি হচ্ছে এখানে, এটা বোঝাতে চাচ্ছি। সিমেট্রিক হলে বুঝতে সুবিধা। হ্যাঁ, ওকে, মনে করি এটা ক্রিকেট খেলোয়াড়, আইপিএল তো শুরু হয়ে গেছে না? জি। একটা ক্রিকেট খেলোয়াড়, সে ব্যাটিং করছে,
মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের কে হতে পারে, একজন মারকুটে ব্যাটসম্যান আর কি, মনে করো সে, ওকে, সে ব্যাটিং করছে, একটা বল আসছে এই দিক থেকে অনুভূমিকভাবে, একটা বল এই দিক থেকে অনুভূমিকভাবে আসছে। আচ্ছা, বলের ভর আছে 5 কেজি। আমার 5 কেজি লিখতে মজা লাগে, বল 5 কেজি ভরের হয় না যদিও। 5 কেজি ভরে একটা বল অনুভূমিকভাবে আসছে, আসার পরে ব্যাটসম্যানটা হিট করছে এমনভাবে, বলটা যদি মনে করো বোলিং করছে তোমার শোয়েব আক্তার, তো তার বোলিংয়ের স্পিড হচ্ছে মনে করো 160, কত জানি করছিল সে, 160 বললাম, তাও 161 কিলোমিটার পার আওয়ার বেগে সে বল ছুটছে। ওকে, এই বলটা ব্যাটে লাগার পরে বা ব্যাটসম্যান ব্যাটিং করার পরে এক্স্যাক্টলি সেম বেগে 60 ডিগ্রি কোণে চলে গেছে, এক্স্যাক্টলি সেম বেগে সে 60 ডিগ্রি কোণে চলে গেছে, বেগের মানটা এক্স্যাক্টলি সেম আছে 160 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নের মধ্যে মান সেম নাও রাখতে পারে, এটা তাদের ব্যাপার, ঠিক আছে, কিন্তু তোমার আমি জাস্ট হিসাবে সুবিধার্থে এটাকে সেম মান দিয়ে দিলাম। প্রশ্ন হচ্ছে এখানেও সেম, যে বলের ভরবেগের পরিবর্তন কত। এই ম্যাথগুলো কিন্তু তোমাদের 4 মার্কে আসতে পারে, এই ধরনের ম্যাথ, ভরবেগের পরিবর্তন। ভাই 799.99। এত সুন্দর মান কেমনে আসলো তোমার? 800 আর কি। আচ্ছা, যাক আমি চেক করে দেখি। তুমি 160 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিছো? ও না, শিট। এই তো। আর সমস্যা না, তাহলে ইয়ে হবে আর কি, বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিই বাই দ্য ওয়ে। ক্যালকুলেটরে তোমরা এই যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের একটা শর্টকাট আছে, তোমরা যে কনভার্সন নামে একটা অপশন আছে তোমাদের ক্যালকুলেটরে, ওখানে গিয়ে তুমি প্রথমে 160 লিখবা, তারপরে তোমার ক্যালকুলেটরের কনভে চাপবা, কনভে চাপার পর 19-এ দিবা, 19-এ দেওয়ার পরেই দেখবা 160কে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার একটা অপশন চলে আসছে, তুমি তারপরে ইকুয়াল সাইন দিবা, তুমি ওইটার কনভার্সনটা পেয়ে যাবা যে 160 কিলোমিটার পার আওয়ার আসলে কত মিটার পার সেকেন্ড। অবশ্য ঘুরে ফিরে একই কথা। ভাই 800 আসছে, 800 আসছে, মানে কনভার্ট করে নিই। মাহাদি মিট করো। যাই হোক, মাহাদির 800 আসছে, তাহলে কাছাকাছি আনসার, তাহলে এইটার মাধ্যমে তোমরা মিটার পার সেকেন্ডে পেয়ে যাবে। আমাদের উদ্দেশ্য তো আসলে মান বের করা না, জিনিসটা বোঝা। বস্তুটা আসছিল অনুভূমিকভাবে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ তার যে ইনিশিয়াল ভেলোসিটিটা সেটা এক্স এক্সিস বরাবর ছিল, এবং সেটা যেহেতু বাম দিকে, সে যেহেতু এইভাবে আসছে, এক্স এক্সিস বরাবর ডান দিক হলে আমরা বলি পজিটিভ, তো এই ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর ডান দিক, সেজন্য আমরা বলবো নেগেটিভ। তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটিটা আমি বললাম যে 160 কিলোমিটার পার আওয়ার, মানে মনে করো ধরে নিলাম যে 100 মিটার পার সেকেন্ড, এটা অবশ্য বেশি কম বলে ফেলছি। যাই হোক, মনে করো তার ব্যাগটা হচ্ছে এ, মনে করো এ, এটা হবে ভাইয়া 44.4 মিটার পার সেকেন্ড। 44.4, তো আচ্ছা ঠিক আছে, তাহলে বললাম, তাহলে 44ই বললাম, ঠিক আছে, 44 মিটার পার সেকেন্ড বেগে আসছে এবং 44 মিটার পার সেকেন্ড বেগে সে ফেরত চলে যাচ্ছে। তাহলে সে যে আসছে, তার ইনিশিয়াল ভেলোসিটি কত, vx নট, ওইটাকে আমরা কি লিখবো, -44, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল তার এক্স এক্সিস বরাবর ভরবেগ কত হবে, 5 × -44, এটা গেল এক্স এক্সিস বরাবর। ওয়াই এক্সিস বরাবর তার আদি বেগ কত,
ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু তার আদিবেগ শূন্য। এটা এখান থেকেই বোঝা যায়, যেহেতু বস্তুটা যাচ্ছে অনুভূমিকভাবে, এই বস্তুটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো উপাংশ থাকবে না। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার আদিবেগ শূন্য, তো ওয়াই অ্যাক্সিস বরাবর তার আদি ভরবেগটাও শূন্য থাকবে। ওয়াই অ্যাক্সিস বরাবর তার শেষ বেগ কত, এখানে তাকাইলেই বুঝবা। আমি এই উপাংশটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার কি শেষ বেগ, ঠিক আছে? তাহলে ওটা হবে 44 সাইন কি জানি হবে এখানে, একটু দাঁড়াও, 44 সাইন 60, এটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ এবং সেটা কিন্তু পজিটিভ হবে। তাহলে 44 সাইন 60 এবং এটা পজিটিভ। তাহলে এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর তার শেষ ভরবেগটা পেয়ে যাব, ভর দিয়ে গুণ করব 44 সাইন 60 কে। আর এখানে একটা জিনিস লিখতে খেয়াল করি নাই, এক্স অ্যাক্সিস বরাবর তার অবশ্যই একটা বেগ আছে, খেয়াল করো। এক্স অ্যাক্সিস বরাবর তার আদি বেগটা ছিল -44, এক্স অ্যাক্সিস বরাবর তার শেষ বেগটা কিন্তু আর এখন নেগেটিভ না পজিটিভ, কারণ খেয়াল করো বস্তুটা এখন ডান দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এটা হবে 44 cos 60, 44 cos 60 হচ্ছে তার এক্স অ্যাক্সিস বরাবর বেগ। তো এখানে লিখবো 44 cos 60, এটা পজিটিভ, তাহলে ডেফিনেটলি এক্স অ্যাক্সিস বরাবর তার ভরবেগটাও পজিটিভ হবে। তাহলে 44 cos 60 তো হাফ, এটা 22 লিখে দিই। তাহলে 22 দুগুণে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 কি জানি 11, 110। তো এই হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগ পেয়ে গেলাম, শেষ ভরবেগ। ওয়াই অ্যাক্সিস বরাবর শেষ ভরবেগ কত? 5। ওয়াই অ্যাক্সিস বরাবর আদি ভরবেগ কত? 0। এক্স অ্যাক্সিস বরাবর আদি ভরবেগ কত? সামথিং। ওকে, তাহলে এখন কিন্তু আমরা দুই অ্যাক্সিস বরাবরই ভরবেগের পরিবর্তন পাচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর আদি ছিল এটা, শেষ হচ্ছে এটা। ওয়াই অ্যাক্সিস বরাবর আদি হচ্ছে এটা, শেষ হচ্ছে এই যে এটা। তাহলে দুইটা আলাদাভাবে পাচ্ছি আমরা। তাহলে ডেল পি এক্স সমান কি পাচ্ছি খেয়াল করো, ডেল পি এক্স সমান আমরা পাচ্ছি পি এক্স মাইনাস পি এক্স নট। তাহলে এটা পাচ্ছি 110 মাইনাস 5 ইন্টু মাইনাস 44, এখান থেকে একটা মান আমরা পাবো। আর ডেল পি ওয়াই সমান কি পাচ্ছি, শেষটা হচ্ছে 5 আর আগেরটা হচ্ছে 0। তো আমরা ডেল পি এক্সও পাচ্ছি, ডেল পি ওয়াইও পাচ্ছি। তাহলে ডেল পি সমান কি, রুট ওভার ডেল পি এক্স স্কোয়ার্ড প্লাস ডেল পি ওয়াই স্কোয়ার্ড। প্রসেসটা বোঝা গেছে তো নাকি? আশা করি বুঝছো। ওকে, ভাইয়া এটা শর্টকাট নাই? হ্যাঁ অবশ্যই শর্টকাট আছে, শর্টকাট থাকবে না কেন, দিচ্ছি শর্টকাট এখনই। এইভাবে করলে তো তোমার সময় পোষাবে না। আমি তোমাদেরকে মেইন মেথড দেখাইলাম, এখন আমি তোমাদেরকে শর্টকাট দেখাবো, একটু ওয়েট করো। এটাই তো শর্টকাট ভাইয়া। না এটা শর্টকাট, এটার চেয়েও ভালো শর্টকাট আছে আমাদের হাতে, দেখাচ্ছি আমি, একটু ওয়েট করো। তোমার ডান বাম চিন্তাই করা লাগবে না এইসব, এখানে জাস্ট খেয়াল করবে এইভাবে, যে খেয়াল করো একদম প্রথমটা দিয়ে দেখাই, যেটা আমরা প্রথমে করছিলাম। এই যে জিনিসটা তো টেকনিক্যালি ভরবেগ না, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ, এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ, তাহলে ভরবেগ নিয়ে কাজ করলেই তো কাজটা হয়ে যায়। দেখো আমরা যখন একটা ভেক্টরের পরিবর্তন বলি কিভাবে করি, ধরো আমি বললাম এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর এবং এটা একটা ভেক্টর বি ভেক্টর। আমি যদি পরিবর্তনটা কত এখানে, আমি কি পরিবর্তনকে এটা বলবো না বি মাইনাস এ? তো সিমিলারলি আমাদের আদি ভরবেগ ছিল পিআই ভেক্টর, শেষ ভরবেগ হচ্ছে পিএফ ভেক্টর। তাহলে আমার কাজ কি, পিএফ মাইনাস পিআই করে ফেলা না? কথা কি বোঝা গেছে? পরিবর্তনটা তো আসলে এইটাই, পিএফ মাইনাস পিআই। এখন তোমরা এটা বলো আমাকে, একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ করা মানে কি? এটা কিন্তু তোমাদের ভেক্টরের কনসেপ্ট। একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ করা মানে কি? আমি যখন লিখবো বি মাইনাস এ, এই যে আমি এ মাইনাসটাকে মাইনাস করছি, এ ভেক্টরটাকে মাইনাস করছি, এই মাইনাস করা মানে কি আসলে বলো তো? দিকটা পরিবর্তন করা। দিকটা পরিবর্তন, এই তো বুঝছো, এই দিকটা পরিবর্তন। তাহলে আগে যদি আমাদের ভেক্টর থাকতো এ এটা, এবং এটা যদি আমাদের বি ভেক্টর হয়ে থাকে, তাহলে বি মাইনাস এ মানে কি আসলে বি ভেক্টরের সাথে এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করে দেয়া, এই হচ্ছে কাহিনীটা। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা এই তো কাহিনী, এখানেই সমাপ্ত আমাদের ইতিহাস। তাইলে খেয়াল করে এখন আমরা যখন দুইটা ভেক্টরের লব্ধি বের করি, জাস্ট এখানে চিন্তা করো তো ব্যাপারটা কি আসলে, এটা কি আসলে পিএফ ভেক্টর প্লাস মাইনাস অফ পিআই ভেক্টর না? বলা যায়, বলা যায় কিনা বলো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। বলা যায়। আচ্ছা তাহলে আমি যদি বলি এই ভেক্টরটার মান কত, তাহলে ডেল পি ভেক্টরটার মান কি হবে? মানটা কি এটাই না, এইটার মানের স্কোয়ার প্লাস এইটার মানের স্কোয়ার প্লাস 2ab cos থিটা পি কিউ cos আলফার মতো সূত্রটা। এখানেও কিন্তু সেম কথা, একটু ভালো করে তাকাও তো। আচ্ছা ভালো করে আমি এখানে আবার লিখে দিচ্ছি, তাহলে আর তাকানো লাগবে না। একটা বল আমার আসছিল এইভাবে, তাই তো? যারা শর্টকাট খুঁজতেছে তারা দেখো, একটা বল আসতেছিল এইভাবে, সে চলে যাচ্ছে এইভাবে। তো এই দিকে যে আসছে এই ভেক্টরটাকে যদি আমি
ভরবেগের ভেক্টর হিসেবে বলি পিআই ভেক্টর, সে যে চলে যাচ্ছে, এই চলে যাওয়ারটাকে যদি আমি বলি পিএফ ভেক্টর, আমার কাজ কি পিএফ মাইনাস পিআই বের করা না? পিএফ মাইনাস পিআই মানে কি? আমার পিআই ভেক্টরটার বিপরীত ভেক্টর নিতে হবে, তাই তো? তাহলে পিআই ভেক্টরের বিপরীত ভেক্টর নেওয়া মানে কি বলো তো? পিআই এর ঠিক উল্টা দিকে দেয়া না ভেক্টরটা একটা, বলো তো? জি ভাইয়া। এই যে পিএফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর মানে হচ্ছে পিএফ ভেক্টরের সাথে তুমি পিআই ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করবা। তাহলে আমি পিআই ভেক্টরের বিপরীত ভেক্টর মানে কি? ঠিক বিপরীত দিকে একটা ভেক্টর না, এটা না? আমি কি এটার সাথে এটা যোগ করবো না? জি ভাই। তো যেহেতু আগের কোণটাও ছিল 45, মানে এখন তো কোন অন্তর্ভুক্ত কোণ কত থাকবে? 90 ডিগ্রি তো থাকবে নাকি? জি ভাই। তো কাজ হয়ে গেল। তাহলে ডেল পি সমান কি? ডেল পি সমান হচ্ছে রুট ওভার পি আই স্কোয়ার। ভুলেও এখানে মান নেগেটিভ বসাবা না, কারণ মান নেগেটিভ বসানো আমাদের উদ্দেশ্য না, আমরা কিন্তু মাইনাস দিয়ে দিকটাই চেঞ্জ করে দিছি, ঠিক আছে? এখানে মান নেগেটিভ বসানোর কোনো মিনিং নেই। দ্য পি আই স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার প্লাস 2pi ইন্টু পি এফ ইন্টু কস কত ডিগ্রি বলো তো এখানে? 90 ডিগ্রি না? জি। আচ্ছা, দ্যাটস ইট। তুমি যেটা করছিলে সাফায়েত, এটাই হচ্ছে কাহিনী। ও, বুঝা গেছে? না জেনে এটাই করছি। হ্যাঁ, এটাই করছো। এখন দেখাই তোমার এই জায়গাটাতে মিলে গেছে কেন, কারণ এটা 90 ডিগ্রি ছিল সেজন্য। বাট একটু জি যদি ভাই, উল্টাপাল্টা 90 ডিগ্রি করতাম, না হইলে মিলতো না। হ্যাঁ এটাই বলছিলাম। তো এখন খেয়াল করো, আমাদের মাত্র যে ক্রিকেটারের যে ম্যাটটা আমরা দিলাম সেটা আসছিল কিভাবে? এইভাবে, তাই না? যাচ্ছে সে কিভাবে? এইভাবে। তাহলে আমাদের আদি হচ্ছে এই ভেক্টরটা, শেষ হচ্ছে এই ভেক্টরটা। তো আমাদের যদি এখন কোনটা ছিল 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি কোণে সে বাড়ি মারছিল। এখন আমার তো কাজ হচ্ছে ডেল পি এফ বের করা, উইচ ইজ ইভেনচুয়ালি পি এফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর, অর্থাৎ পিআই ভেক্টরের বিপরীত ভেক্টরটা আমার নিয়ে আসতে হবে, তাই তো? এই যে খেয়াল করো, তাইলে পিআই ভেক্টরের বিপরীত এটা মিলে যায় আসলে এইভাবেই। যাই খারাপ না ব্যাপারটা। যদি পিআই ভেক্টরের বিপরীত ভেক্টর নেই তাহলে জিনিসটা হচ্ছে এরকম থাকে, এরকম থাকে, তাই তো? তাহলে এখন খেয়াল করো, তাহলে বাকিটা বুঝছো নিশ্চয়ই। রুট ওভার পি এফ স্কোয়ার প্লাস পিআই স্কোয়ার প্লাস 2pi ইন্টু পি এফ ইন্টু কস 60 ডিগ্রি। এটা কিন্তু এখন একটা ভেক্টরের ম্যাথ হয়ে গেল। তোমার কাজ হচ্ছে জাস্ট এই জিনিসটাকে বিপরীত ভেক্টর বানানো, আর কিছু না। যাকে বিয়োগ করবা তাকে বিপরীত করে ফেলবা, তারপরে বাকি হিসাবটা তোমার ভেক্টর থেকেই মিলে যাবে। যারা শর্টকাট চাচ্ছিল তারা তো বুঝতে পারছো ম্যাথটা নাকি? বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। ভালো একটা ম্যাথ এবং খুবই পটেনশিয়াল একটা ম্যাথ, যেটা পরীক্ষায় আসতে পারে। ভাইয়া এখানে অ্যাকচুয়ালি মান যেটা ছিল এটা মাইনাস কে প্লাস ধরবো আর কি, দিকটা উল্টে দিব এটা না? ইয়েস। তোমার দেখতে উল্টায় দিয়ে তো তুমি মাইনাসটাকে ঠিক করে ফেললা। তোমার তো আলাদা করে এখন আর মানের মধ্যে মাইনাস দেওয়ার দরকার নেই, তাই না? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, ওকে ফাইন, আমরা আশা করি এটা বুঝতে পারছো। ওকে, দেন আমরা একটা সুন্দর দেখে একটা ম্যাথ করি। তোমাদেরকে একটা নতুন জিনিস শিখাই, সেটার নাম হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত নামে যে কনসেপ্টটা আছে আমাদের, এই যে বলের ঘাত। বলের ঘাত মানে একটা বলের এফেক্ট কতক্ষণ ছিল, এইরকম একটা হিসাব নেই, একটা অ্যামাউন্ট আমরা পেয়ে যাই আর কি, যে বলটা কতটুক ছিল এবং সেটা কতক্ষণ ওইটার সাথে সংযুক্ত ছিল বা যুক্ত ছিল বলটা। তো বলের ঘাতের সূত্রটা মেইন, যে বাই ডেফিনেশন বলের ঘাত বলা হয় বল ইনটু বলের ক্রিয়াকাল, বল ইনটু বলের ক্রিয়াকাল। ওকে, তাহলে দেখো, এটাকে আমরা নরমালি জে দ্বারা প্রকাশ করে থাকি এবং এটাও একটা ভেক্টর। তাহলে বল যদি আমরা বলি এফ, বলের ক্রিয়াকালকে যদি আমরা বলি টি, তাহলে মজার জিনিস দেখো, বল সমান কি এম ইন্টু এ, যদি আমাদের ভর কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে এম ইন্টু এ ইন্টু টি। তাহলে এম ইন্টু এ সমান কি লেখা যায়? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। তাহলে দেখো টি কাটা যাচ্ছে, তাহলে থাকলো কি পরে আমার হাতে? এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখান থেকে বলা যায় বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম এট দ্য সেম টাইম। বলের ঘাত সমান বল ইন্টু বলের ক্রিয়াকাল, যেটা বাই ডেফিনিশন সংজ্ঞা, এবং বলের ঘাত সমান এট দ্য সেম টাইম ভরবেগের পরিবর্তন। তোমরা অনেক জায়গায় এরকম পাবা, পরীক্ষায় প্রশ্ন করবে বলের ঘাত নির্ণয় করো। সো বলের ঘাত মানে কিন্তু আর কিছুই না ভরবেগের পরিবর্তন ছাড়া। তো এখন এরকম একটা প্রশ্ন দিচ্ছি আমি তোমাদেরকে, এটা সলভ করবে। 9 10 এ ছিল ভাই এটা। 9 10 এ ছিল এক্স্যাক্টলি। তাহলে তো আরো ভালো, এখানে ম্যাথটা সলভ করতে পারবে আশা করি। এই যে একটা বস্তু যেটার ভর হচ্ছে 5 কেজি, বস্তুটা 10 মিটার উপর থেকে নিচে নামে, নিচে নামার পরে সে বাউন্স খেয়ে 6 মিটার উপরে ওঠে। মানে সে 10 মিটার উপর থেকে নিচে নামে,
সে নিচে যখন নামে তখন তার হাইটটা ছিল 10 মিটার, এই হাইটটা ছিল তার 10 মিটার। যখন সে বাউন্স খেয়ে উপরে ওঠে, আমরা বলটাকে একটু ডান দিকে দেখাইছি জাস্ট তোমাকে দেখানোর জন্য, বলটা কিন্তু এই লাইন বরাবর নেমে এই লাইন বরাবর উঠে যায় পরবর্তীতে। সেই যে সে উপরে ওঠে, এক্ষেত্রে সে উপরে ওঠে কতটুকু, 6 মিটার, 10 মিটার নিচে নামে এবং 6 মিটার পরবর্তীতে বাউন্স খেয়ে উপরে ওঠে। এর বেশি কিছু তোমাকে দেয়া নাই। এখানে দেয়া আছে বলের ক্রিয়াকাল, ওই যে সে যে মাটির সাথে সংঘর্ষে ছিল, সে তো মাটিতে বাউন্স খেয়ে তারপর উঠছে, তাহলে বলের মাটির সাথে সংঘর্ষকাল, এটা লিখে দিই। বল বলতে এখানে আমরা BA বোঝাচ্ছি, বলের মাটির সাথে সংঘর্ষকাল মানে কতক্ষণ সে মাটির সাথে যুক্ত ছিল। বলের মাটির সাথে সংঘর্ষকাল হচ্ছে মনে করো 0.003 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে মাটির দ্বারা প্রযুক্ত বল কত বলটার উপর, মাটির দ্বারা বলের উপর প্রযুক্ত বল কত, এই হচ্ছে প্রশ্ন। মাটির সাথে সংঘর্ষকাল 0.003, এই সময়টাতে মাটি বলকে কত বল প্রয়োগ করেছিল, বলকে মানে BA কে কত ফোর্স দিয়েছিল। এই জায়গায় আমরা বাংলা এবং ইংলিশের মিশ্রণ ঘটানো লাগবে। ভাই বিশাল চলে আসে তো নাম্বার। হ্যাঁ নাম্বারটা বলো শাফায়েত, নাম্বারটা বলো। 41,407। 41,407, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ তো অনেক বড়। হতেই পারে, হোক, সমস্যা নেই। হয় নাই মনে হয়। আমি তো মান দেওয়ার সময় কোনো বাস বিচার করি না, যেটা ইচ্ছা মান দেয়, সমস্যা নেই। দেখি আমরা কিভাবে করতে হবে এটা। তোমরা যেহেতু বলের ঘাত সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, তাহলে এটা পারার কথা। খেয়াল করো, এই যে আমাদের 5 কেজি ভরের বলটা 10 মিটার উপর থেকে নিচে নামে, এই যে সে মাটিতে যখন সে আঘাত করে, খেয়াল করবা আমি এখানে দুইটা ট্রানজিশন আছে। মাটিতে এই যে সংঘর্ষ বললাম, এই ক্ষেত্রে সংঘর্ষের আগের এবং সংঘর্ষের পরের হিসাবটা আমাদের লাগবে, তাই না? আগের যতগুলো কেস করেছি আমরা কিন্তু সব ক্ষেত্রে এটাই করেছি না, যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে, মনে আছে? আচ্ছা, তো এখানে সেম কথা, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে তার ব্যাক কত এবং সংঘর্ষের পরে তার ব্যাক কত, সেটা ছাড়া কিন্তু আমরা তার মাটির দ্বারা প্রযুক্ত বল পাবো না। কারণ আমাদেরকে দেয়া আছে কোন সময়টা, আমাদের দেয়া আছে যত সময় সংঘর্ষ বহাল ছিল, সংঘর্ষ বহাল ছিল 0.003 সেকেন্ড, তাহলে 0.003 সেকেন্ড আগে তার ব্যাক কত ছিল সেটা লাগবে তার আদি ভরবেগ বের করার জন্য, এবং 0.003 সেকেন্ড পরে তার ব্যাকটা কত সেটা লাগবে। কেন? কারণ সংঘর্ষের পরেরটা লাগবে। এটাই তো হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন হিসাব করতে লাগবে। এখন দেখো, সংঘর্ষের ঠিক আগে তার ব্যাকটা কত। সংঘর্ষের ঠিক আগে তার ব্যাকটা হচ্ছে 5 কেজি ভরের বস্তুটা যখন 10 মিটার নিচে নামে, ওই যে মাটি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে তার ব্যাকটা, মানে মাটি যখন ঠিক স্পর্শ করবে ওই মুহূর্তে তার ব্যাকটা কি হবে, ওটা তো আমরা পারি। তার আদি বেগ কত ছিল এখানে? 0, তাই তো? তাহলে 10 মিটার নিচে নামতে নামতে তার ব্যাক কত হয়ে যাবে? v² সমান u² প্লাস 2gh ইউজ করো, 2g ইন্টু h। তাহলে এখানে দেখো তার শেষ বেগটা আমরা বের করতে চাই। তো v সমান, আদি বেগটা তো তার 0, এটা আগে থেকে 0 বানায় রাখি। তাহলে v সমান √2 ইন্টু g এর মান আমরা 10 ধরলাম, 2 ইন্টু 10 ইন্টু 10। তার আনসার কত আসবে? 100 ইন্টু 2 মানে 10√2। তাহলে তার
মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা কি সংঘর্ষের আগের বেগ নাকি সংঘর্ষের পরের বেগ বলো তো? এই বেগটা কি সংঘর্ষের আগের নাকি সংঘর্ষের পরের? সংঘর্ষের আগে। সংঘর্ষের ঠিক আগে মুহূর্তে, তাই তো? তাহলে এটাকে আমরা সংঘর্ষের হিসাবে, সংঘর্ষের উসিলে এটাকে আমরা ইউ বললাম, যে এটা সংঘর্ষের হিসাবে ইউ। সংঘর্ষের ঠিক আগে এটা ছিল আমাদের বেগ। সংঘর্ষের ঠিক পরে বেগটা কত সেটা কিভাবে পাবো? যে বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে সে 6 মিটার উপরে ওঠে, সেটাই কি তার আদি বেগ না? জি ভাইয়া। বুঝছো? তাহলে এই যে একটা বস্তু 6 মিটার উপরে উঠলো, 6 মিটার উপরে সে কেন উঠলো? তাকে নিশ্চয়ই একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয়েছে, ওই জন্য 6 মিটার উঠছে। ওর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে সে কিন্তু 7 মিটার উঠতো, তার চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে সে কিন্তু 10 মিটার উঠতো, তারও বেশি বেগে নিক্ষেপ করলে সে 50 মিটার উঠতো, তাই না? জি ভাইয়া। তাইলে 6 মিটার উপরে কখন উঠে একটা বস্তু? যখন থেকে একটা সার্টেন বেগে নিক্ষেপ করা হয়, এবং এই বেগটা হচ্ছে সংঘর্ষের পরের বেগ। কারণ সংঘর্ষের আগের বেগ যদি 10√2 মিটার পার সেকেন্ড হয় এবং ওই বেগটাই যদি সংঘর্ষের পরেও থাকে, সেক্ষেত্রে কি সে 10 মিটার উঠার কথা না? জি ভাইয়া। তাহলে নিশ্চয়ই আমাদের মাটি কিছু বল খেয়ে, কিছু মানে বেগ খেয়ে ফেলছে, তাহলে নিশ্চয়ই তাকে মাটির সাথে সংঘর্ষের পরে নিশ্চয়ই তার বেগটা কমে গেছে। জি। জিনিসটা কি বোঝা গেছে এখন? আচ্ছা, তাহলে এই যে সর্বোচ্চ সে 6 মিটার উঠলো, এই 6 মিটার উঠার পরে তার বেগটা কত ভাইয়া? এমজিএইচ থেকে বের করা যাবে না? এইভাবে চিন্তা করো, আমরা একভাবে আসছি তো একভাবে চিন্তা করি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো এইখানে Zero. তার বেগটা কত? 0। তাহলে কত বেগে নিক্ষেপ করলে তার বেগটা 0 হয়? এখানেও সেম জিনিস আমরা ইউজ করব, ভি স্কোয়ার্ড সমান ইউ স্কোয়ার্ড প্লাস 2gh। এক্ষেত্রে তার শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ কত এটাই আমরা বের করব, কিন্তু প্লাস এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? মাইনাস হবে, এক্স্যাক্টলি। এখানে -2 × 10 × 6। তাহলে এখান থেকে আমরা ইউ সমান পাচ্ছি কি? এখান থেকে আমরা ইউ সমান পাচ্ছি √ওভার 6 × 10 = 60, 60 × 2 = 120, √ওভার 120। এই √ওভার 120 কত হয়? 10.95। না না, তুমি রুট সহ বলো আমাকে। রুট সহ তো আসে না। 2√30। 2√30। তো এইভাবে রাখবো আমরা। তাহলে এই যে বেগটা 30। ভাইয়া 2√30 এখানে উচ্চতার জন্য মাইনাস আছে না গ্র্যাভিটির জন্য? গ্র্যাভিটির জন্য মাইনাস, উচ্চতা উপরের দিকে না? তা আগেরটা যে উচ্চতা আমরা মাইনাস দিলাম না? আচ্ছা, তুমি যদি আগেটাতে উচ্চতা মাইনাস দাও সমস্যা নাই তো। তুমি যদি উচ্চতা নেগেটিভ দাও তো জিও তো নেগেটিভ, দুইটা মিলে মিলে পজিটিভ হয়ে যায় না? তুমি যদি সরণকে নেগেটিভ ধরো সেক্ষেত্রে তোমার জিটাও কি নেগেটিভ না? জি ভাইয়া। বুঝছি ভাই। বুঝছো? আর এখানে তুমি যদি চিন্তা করো যে তোমার জি নিচের দিকে সেজন্য নেগেটিভ এবং এইচ উপরের দিকে সেজন্য পজিটিভ, তো এটাই তো আমরা করছি, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, তাই তো? এই জন্যই সামনে নেগেটিভ আসছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কত? 2√30। আর এই যে 2√30 এটা কি সংঘর্ষের পরবর্তী বেগ না? পরবর্তীতে এটাকে আমরা বলবো ভি। সংঘর্ষের উসিলে এটাকে আমরা ভি বললাম। তাহলে সংঘর্ষের আগের বেগ হচ্ছে এটা, সংঘর্ষের পরের বেগ হচ্ছে এটা। তাহলে আমরা সংঘর্ষের, দেখো এখন সংঘর্ষের আগের বেগ কি নিচের দিকে নাকি উপরের দিকে ছিল? উপরের দিকে। না ব্রো, নিচের দিকে। সরি, ছিল। আগের দিক নিচের দিকে ছিল। আগেরটা ছিল নিচের দিকে, শেষেরটা তাই তো? উপরের দিকে। জি। হ্যাঁ, এটা নিচের দিকে, তো এটা নেগেটিভ, আর এটা সংঘর্ষের পরে, তো এটা উপরের দিকে, এটা হচ্ছে পজিটিভ। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে, কোণের ঝামেলা নাই, যোগ বিয়োগ করলেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন হবে, এম তো কমন থাকবে, ভি মাইনাস ইউ। তাহলে এম আমাদের কত? 5 কেজি। শেষ বেগ কত? 2√30। আর আদি বেগ কত? -10√2 না? এটা জি। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 10√2, তাই তো? 10√2 থাকবে এখানে। তো এইখান থেকে আমরা ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাচ্ছি। ভরবেগের পরিবর্তন পেয়ে যাওয়া মানে কিন্তু কাজ শেষ, কজ বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, এবং ভরবেগের পরিবর্তন সমানই কিন্তু বল ইনটু বলের ক্রিয়াকাল। ক্রিয়াকাল কিন্তু আমাকে প্রশ্নে বলে দিছে, এই যে 0.003। ভরবেগটা আমরা মাত্র বের করলাম, তো এখান থেকে আমরা এফটা পেয়ে যাব, যে সংঘর্ষকালীন বলটা কি ছিল। জি ভাইয়া। বুঝাতে পেরেছি? জি। ওকে, ভেরি গুড। সবাই বুঝছো তো নাকি? জি ভাইয়া। ওকে, মিলছে ভাইয়া, ওইটাই আনসার। মিলছে? 41,700। আচ্ছা, ভেরি গুড। তুমি যেটা বলছিলে সাফা, যে বিভব শক্তি দিয়ে এমজিএস দিয়ে করা যায়, হ্যাঁ করা যায়, কোনো জি, সমস্যা নেই। ওটা সহজে এক লাইনে হয়ে যাবে। হ্যাঁ, বাট আমরা যাচ্ছিলাম যেটা, যে আমরা দুই সাইডে একই রকম প্যাটার্ন রাখি যাতে সবার ইজিলি মনে থাকে। কারণ আমরা যখন একটা প্যাটার্ন ফলো করি তখন আমাদের মাথার উপর প্রেসার কম থাকে, এই হচ্ছে কথা, আর কিছু না। জি ভাই। ওকে, তো এই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণের কাহিনী ছিল। ওকে, ফাইন। তো ভরবেগের সংরক্ষণ থেকে এনাফ ম্যাথ দেখালাম। টু ডাইমেনশনাল থাকলে কি হবে,
থ্রি ডাইমেনশনে তো ডেফিনেটলি আমরা যাচ্ছি না, ওইটার কোনো সুযোগ নাই। আর সুযোগ আছে, চাইলে ম্যাথ বানানো যায়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, সেক্ষেত্রে যখন তোমাকে থ্রি ডাইমেনশনাল প্রশ্ন দিয়ে দিবে, সেক্ষেত্রে তুমি কি করবা, তখন তো তোমার ঝামেলা হয়ে যাবে। তখন তুমি যেটা করবা, তখন তুমি সবগুলোকে আই যেতে ভেঙে ফেলবা। আই জে কেতে ভেঙে ফেললে কিন্তু তোমার ঝামেলা শেষ। ঠিক আছে, এই যে একটু আগে আমরা যে ম্যাথগুলো করলাম সামান্তরিক দিয়ে করছি না, এই যে এটা সামান্তরিক দিয়ে করছি, কিন্তু এই যে এটা সামান্তরিক দিয়ে করা, সেই ম্যাথগুলোই কিন্তু আই জে দিয়েও করা যায়। যেমন ধরো একটা বস্তু এভাবে আসছিল এবং এভাবে যাচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমার বিপরীত ভেক্টর নেওয়ার কোনো আলাদাভাবে ডান বাম করা লাগে না। এক্ষেত্রে আর সুবিধা দেখো, 5 কেজি ভরের বস্তু ছিল, ঠিক আছে, তার কোনটা ছিল কত, 45 ডিগ্রি। এখন এটাকে আমরা উপাংশে ভেঙে কাজ করি। তার বেগটাকে কিভাবে লেখা যায়, আদি বেগটাকে কিভাবে লেখা যায় দেখো, এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটা 45 হলে এটা 45, তাইলে এটাকে লেখা যায় 5 সাইন, এটা তো 45, তাহলে ওয়াই এক্সিস বরাবর 45 ডিগ্রি, এটা দুই ক্ষেত্রেই সেম আসলে। তাহলে 5 cos 45 i প্লাস 5 সাইন 45 জে। বলো তো যে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ, কারণ এটা নিচের দিকে। ওকে, এটা হচ্ছে আদি বেগ। শেষ বেগটা কিরকম ছিল, এরকম এরকম ছিল। তাহলে শেষ বেগ হচ্ছে ভি, ভি কি হবে, ভি cos 45 i প্লাস ভি সাইন 45 জে, দুইটাই পজিটিভ। তাহলে তুমি যদি সাথে করে ভরটা গুণ দিয়ে দাও, তাহলে কিন্তু এটা ভরবেগ হয়ে যায়, আদি ভরবেগ আর শেষ ভরবেগ। তুমি ভরটা গুণ দিয়ে দাও দুইটার সাথেই, এই যে এম গুণ দিয়ে দাও, এম গুণ দিয়ে দাও, তারপরে কাজ কি তোমার পিএফ মাইনাস পিআই বের করা। তো সুন্দর মতো এখান থেকে জাস্ট আই থেকে আই বাদ দাও, জে থেকে জে বাদ দাও, আনসার চলে আসবে তোমার অটোমেটিক্যালি, ভেক্টর হয়ে আনসার চলে আসবে। বুঝে গেছে? তুমি এইভাবে ম্যাথটা সলভ করতে পারো, চিত্র না এঁকেই ম্যাথটা সলভ করা যায়, জাস্ট মানে প্রশ্নের প্রদত্ত চিত্র দিয়ে কাজটা করে ফেলা যায়, তোমার বিপরীত ভেক্টর নেওয়ার এখানে কোনো দরকার পড়বে না। সো অনেকভাবেই করা যায়, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা, সো ভরবেগের সংরক্ষণ নিয়ে আমরা অনেক ম্যাথ দেখলাম। এখন আরেকটা ম্যাথ দেখি, ওইটাও ভরবেগের সংরক্ষণ রিলেটেড একটা ম্যাথ। একটা বস্তু সংঘর্ষে লিপ্ত হলো, মানে একটা বস্তু ছিল এরকম, তার ইন্টারনাল কিছু কারণে সে 3 ভাগে ভাগ হয়ে গেল। ইন্টারনাল কিছু কারণে সে 3 ভাগে ভাগ হয়ে গেল। সে এমনভাবে ভাগ হলো যে সে 1:1:3 এই অনুপাতে ভাগ হয়ে গেল। বুঝতে পারছো? একটা বস্তু ফেটে গেল, মনে করো একটা বস্তু ছিল একটা, সে 3 টুকরা হয়ে গেল। এই যে 3 টুকরা হলো, এই 3 টুকরার অনুপাত হচ্ছে 1:1:3। এই অনুপাতটা কিসের? ভরের অনুপাত। মানে বস্তুটা 1 মানে 1:1:3 মানে কি, দুইটা টুকরার ভর সমান আর অন্য টুকরার ভর এদের 3 গুণ। একটা টুকরার ভর যদি m হয়, আরেকটা টুকরার ভর যদি m হয়, অন্য একটা টুকরার ভর হবে 3m। আমি কি করছি, এটাকে m তো d হয়ে গেছে, আচ্ছা, অন্য টুকরার ভর হচ্ছে 3m, এইভাবে। তো এই যে ভাগ হয়ে গেল, প্রশ্নে এটা বলা আছে যে যে দুইটার ভর সমান, আমি এখানে লিখে দিই, সমান ভরের টুকরাগুলো, সমান ভরের টুকরাগুলো 30 মিটার পার সেকেন্ড বেগে, সমান ভরের টুকরাগুলো 30 মিটার পার সেকেন্ড বেগে 90 ডিগ্রি কোণে সরে যায়। মানে এরা 90 ডিগ্রি কোণে পরস্পর থেকে সরে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে আমাদের 3 নাম্বার যে ভারী টুকরাটা, ভারী টুকরার বেগের মান কত এবং দিক কত? ভারী টুকরার বেগের মান এবং দিক করে ফেলো এটা। এই ভিডিও আজকে পাবলিক দিব। মাঝে মধ্যে কিছু ভিডিও পাবলিক রাখি, মাঝে মধ্যে কিছু ভিডিও প্রাইভেট রাখি। ম্যাক্সিমামই প্রাইভেট থাকে, মাঝে মধ্যে পাবলিক রাখি। পুলা পাইনা আমার গাইল লাই পাবলিক কমেন্টে আইসা। একটা ছেলে এরকমও কমেন্ট করছে আমার ভিডিওতে এসে যে এইভাবে যদি আপনি একটা ভিডিও পাবলিক একটা ভিডিও প্রাইভেট করেন তাহলে ভিডিওর দেওয়ার কি দরকার ছিল। আমি তো মনে মনে বললাম, ভাই তুমি তো আমার ব্যবসা বুঝো নাই, আমি তো এইভাবেই ব্যবসা করব, সব যদি দিয়ে দেই পাবলিক করে তাহলে কেমনে হবে। পাবলিক তখনই দিব সবকিছু যখন আমি হচ্ছে এই লাইন থেকে সরে যাব, যখন আর অফিসিয়ালি পেইড ব্যাচ পড়াবো না। তবে ক্যালকুলাসের প্লেলিস্ট ফুল ফ্রি দিব, ফুল ফ্রি।
একটা জিনিস তোমাদেরকে আমি ট্রিক্স বলে দিই। ভরবেগকে বা যে কোনো জিনিসকে ওইটা দিয়ে চিন্তা না করে ওইটাকে একটা ভেক্টর হিসেবে চিন্তা করো। মনে করো একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ, একটা ভেক্টর আর, এরকম চিন্তা করো। ভেক্টর দিয়ে চিন্তা করো, তাইলে কিন্তু চিন্তাটা অনেক ইজি হবে। একটু করে দেন ভাইয়া। করে দিব, ট্রাই করে একটু। আচ্ছা, বাই দ্য ওয়ে, নসীন তাসনিম বাঁধন, তুমি মনে হয় গত ক্লাসটা করো নাই না? ভাইয়া করি নাই। তুমি কি রেকর্ডিং দেখছো গত ক্লাসের? না ভাইয়া দেখি নাই। দেখে ফেলবা। একটা ক্লাস যদি মিস দাও বাই চান্স, তুমি আগে মানে দেখে তারপরে পরে ক্লাসটা করিও, তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, ওকে। দেখো আমি করে দিই এটা। আমি কি বলছিলাম যে এগুলাকে ভেক্টর হিসেবে চিন্তা করবা। তখন দেখো একটা বস্তু শেষ টুকরা যখন হয়ে যায়, সে যখন ফেটে যায়, ফেটে যাওয়ার আগে তার বেগটা কি শূন্য ছিল না? ফেটে যাওয়ার আগে তার কিন্তু তার বেগটা শূন্য ছিল। আচ্ছা, তো যদি তার বেগটা শূন্য থাকে, তাহলে এই তিনটা টুকরারই কি ভর শূন্য ছিল না? বলো তো, মানে ভরবেগ শূন্য ছিল না? জি ভাইয়া। তাহলে ইনিশিয়ালি সবগুলারই ভরবেগ শূন্য ছিল। তাহলে ইনিশিয়াল ভরবেগ m1 u1 0 প্লাস m2 u2 0 প্লাস m3 u3 0, এই হচ্ছে কথা। তাহলে ইনিশিয়াল ভরবেগ যদি শূন্য থাকে, তাহলে ফাইনাল ভরবেগ কত হওয়া উচিত? লব্ধি শূন্য। ভরবেগ শূন্য হওয়া উচিত। এখন তোমাকে কিন্তু সিনারি বলে দিছে, সংঘর্ষের পরের ঘটনার সিনারি কিন্তু বলে দিছে। দেখো ছোট টুকরা যেগুলো আছে, ছোট যে দুইটা টুকরা আছে, এই দুইটা টুকরা পরস্পর 90 ডিগ্রি কোণে কত বেগে সরে যায় পরস্পর থেকে? 30 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে সরে যায়। আচ্ছা, তো এই যে একটা বস্তুর ভরবেগ হচ্ছে, ধরো আমি একটা বস্তুর ভর বললাম m, তাহলে ওইটার ভরবেগ হচ্ছে m ইন্টু 30 ডান দিকে। আরেকটা বস্তু ওটার সমান পরিমাণ ভরের যে টুকরাটা, সেটা হচ্ছে ওইটার ভরও তো m হবে, তাহলে m ইন্টু 30। তো এই যে এদের ভরবেগ, এই দুইটা ভরবেগের লব্ধি কি শূন্য হওয়ার কোনো সুযোগ আছে বলো তো? যদি না তাদের মান শূন্য হয়, বলো তো। দুইটা ভেক্টর 90 যদি ডিগ্রিতে কোনো এফেক্ট থাকে না একটা মানে একটার উপর। ডেফিনেটলি তো শূন্য হওয়ার তো কোনো সুযোগ নেই, তাই তো? কোনোভাবেই দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হবে না যদি তাদের মান সমান হয় এবং তারা যদি বিপরীতমুখী না থাকে। একমাত্র বিপরীতমুখী হওয়া ছাড়া কিন্তু দুইটা ভেক্টরের লব্ধি কখনোই শূন্য হয় না। এটা কি শিওর? জি ভাইয়া। আচ্ছা, তো এই দুইটার লব্ধি ডেফিনেটলি কোন দিকে যাবে? মাঝখান দিয়ে যাবে। এটাতে কি কারো কোনো সন্দেহ আছে? যেহেতু মান সমান সমান, ভরবেগের মান m30, এটা তো m30, তাহলে কোন দিকে যাবে বলতো? একদম মাঝখান দিয়ে যান। ভারী ভারী বস্তুটা হবে এই দুইটা লব্ধির বিপরীত দিকে এবং হ্যাঁ, সমান মানে। এটাই হতে হবে। তাই খেয়াল করে, এই দুইটার লব্ধি যদি এদিকে থাকে, ঠিক মাঝখান দিয়ে থাকে, এই তো বুঝছো, এই দুইটার লব্ধি যদি এক্স্যাক্টলি মাঝখান দিয়ে থাকে, এটা তো হচ্ছে ক্ষুদ্র দুইটার লব্ধি ভরবেগ। তাহলে তৃতীয়টা বা 3 গুণ ভরের যে বস্তুটা আছে, তার ভরবেগ যদি বিপরীত দিকে এবং সমান পরিমাণে না হয়, তাহলে কি লব্ধি শূন্য হবে? জি না। না। তাহলে 3 গুণ ভরের যে বস্তুটা 3m, তার বেগের দিক হবে ঠিক ওই দুইটার লব্ধির বিপরীত দিকে এবং মানটাও হবে ওই দুইটার লব্ধির সমান। তাহলে এই দুইটার লব্ধি কত? হিসাব তো করাই যায়, তাই তো? এটার লব্ধির মান কত? স্কয়ার করতে হবে। রুট ওভার, আমি যদি বলি যে এই তো সমান সমান, তো তাহলে ভরবেগ হচ্ছে m30, 30m স্কোয়ার, আচ্ছা 30m হোল স্কোয়ার ইন্টু 2, কজ দুইটাতে সমান সমান, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা। 30 √ 2m। হ্যাঁ, 30 √ 2m। ওকে, এখানে হবে 30 √ 2m। তো এটা যদি 30 √ 2m হয়, এটাও কি 30 √ 2m হওয়ার উচিত না? জি। সমান তো হওয়া লাগবে ডেফিনেটলি, না তো লব্ধি শূন্য হবে না। তাহলে 30 √ 2m সমান 3m ইন্টু v, তাই তো? 10√2 হবে। 3m ইন্টু v। তাহলে দেখো mm কাটো, 3 দিয়ে এটাকে ভাগ করে 10 হয়, তাহলে 10√2। তাহলে বেগের মান হচ্ছে v = 10√2। বেগের দিকটা কোন দিকে হবে? এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা বলতে পারি যে এটার সাথে তার কোনটা কত ডিগ্রি? 135 ডিগ্রি। বোঝা গেছে? ঋণাত্মক ধনাত্মক এটা লিখতে হবে নাকি না লিখলে? না, লিখতে হবে না, তোমার ঋণাত্মক লিখতে হবে না, যেহেতু তুমি কোন বলে দিচ্ছে বড় করে, তাইলেই হবে। ভাই একটা ছিল আর কি, একটা কনফিউশন ছিল, এই জন্য আর করি নাই এটা। ওই যে কোথায় জানি পড়ছিলাম যে বিমান থেকে বোমা ফেলে দিলে ওইটা যখন ফাটে ভরবেগ কমে যায়, এই টাইপ কিছু একটা, ঠিক মনে নাই। ভরবেগ কমে যাবে কেন? ভরবেগ কার কমে যায়?
মানে ধরেন ওই বোমা টুকরা হয়ে চারিদিকে হুম। মানে ছিটায় যায়, তখন মনে হয় ভরবেগ কমে যায়, টোটাল ভরবেগ পড়ছিলাম। টোটাল ভরবেগ কখনোই কমবে না যদি না কিছু মানে ক্ষয় হয়ে যায়। তো ডেফিনেটলি ওটা তো বাতাস তো আর তোমার মনে করো শূন্য মাধ্যম না, ডেফিনেটলি কিছু ক্ষয়ের ব্যাপার স্যাপার থাকে, কিছুটা কমবে, অবশ্যই কমবে। কারণ তোমার সংঘর্ষকালীন যে একটা লস আছে না, ওইটা তো তুমি ইগনোর করে ফেলতেছো তোমার ফিজিক্সে, বাট রিয়েল ফিজিক্সে তো ইগনোর হচ্ছে না, আচ্ছা তাই তো? ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। ওকে, এই যে খেয়াল করে এখানে আমাদের মাটি কিছু খেয়ে ফেলছিল না, এই যে এটা কি ভরবেগ হারায় যায় নাই কিছুটা? জি ভাইয়া। এই তো কাহিনীটা এখানে। আচ্ছা, এখন বোমার কথা বলছো, তাই একটা প্রশ্ন মনেই হয়ে গেল, এটা প্রাসের প্রশ্ন, বাট এই জায়গায় করার মতো একটা ভালো প্রশ্ন। প্লেন থেকে আহ, বোমা ফেলবে? প্লেন থেকে বোমা ফেলবে, সোজা পড়বে এসে মাটিতে, এবং মাটিতে পড়ার পরে বলা আছে এটা। আচ্ছা, প্রশ্নটা আমি বলেই দিই তোমাদেরকে, অফিসিয়ালি প্রশ্নটা লিখে দিই। যখন মাটিতে বোমা পড়ে, বোমাটা কি হয়? ফেটে যায়, জি তাই তো? ভাইয়া। এবং এই যে ফেটে যায়, ভিতর থেকে কি বের হয়? কণা বের হয়, বিভিন্ন সীসা বের হয়, বা কাটা মাটা যা আছে ওগুলো তো মানে বোমা ফাটার পরে যা বের হয় সেটা তো অবশ্যই যাদেরকে মারার জন্য ফালায়, তারা যাতে মারা যায় এরকম একটা সিচুয়েশনের তৈরি হয়। তো ভিতরে যা Splinter। থাকে, হ্যাঁ, অনেক কিছু থাকে এরকম উল্টাপাল্টা জিনিস, ধরো কাঁচ টুকরা থাকে, আরো হাবিজাবি সীসা মিশা অনেক কিছু থাকে। তো এইসব নিয়ে আমাদের কোনো কথা নেই, কথা হচ্ছে বোমটা যখন মাটিতে পড়ে, এই যে মনে করো একটা বোম ফালাইলাম আমি এইভাবে, বোমটা তো অনেকগুলো টুকরায় বিভক্ত হয়, অসংখ্য টুকরায় বিভক্ত হয়ে যায়। প্রশ্নে বলা আছে ওই টুকরাগুলোর ম্যাক্সিমাম ভেলোসিটি, 20 মিটার পার সেকেন্ড। সবগুলো টুকরার ভেলোসিটি কিন্তু 20 মিটার পার সেকেন্ড না, কোনোটার এর চেয়ে কম, এর চেয়ে বেশি না। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেলস, তাহলে ম্যাক্স ভি হচ্ছে আমাদের কত? 20 মিটার পার সেকেন্ড। এবং বোমা থেকে যখন কণাগুলো বের হয়, এগুলোকে এইভাবে বের হয়, এইভাবে বের হয়, এইভাবে বের হয়, এইভাবে বের হয়, তাই না? বিভিন্ন সকল পসিবল কোণেই টুকরাগুলো বের হবে, এটা স্বাভাবিক। একটা জিনিস যখন ছিটকে যায়, অনেকগুলো জিনিস যখন ছিটকে পড়ে, তাদের কাছে কিন্তু পসিবল সব অ্যাঙ্গেলই পাবা। তুমি 0 ডিগ্রিও পাবা, তুমি 30 ডিগ্রিও পাবা, তুমি 37 ডিগ্রিও পাবা, তুমি 90 ডিগ্রিও পাবা, কোনোটা একবার ডিরেক্ট উঠে যাবে এইভাবে, এটাও পাবা, সবগুলা কোণই পাবা। প্রশ্ন হচ্ছে এই যে কণাগুলো ছড়িয়ে পড়বে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে কণাগুলা, জি ভাইয়া। কণাগুলা সর্বোচ্চ মানে কতটুকু এরিয়া জুড়ে পড়বে? কণাগুলো সর্বোচ্চ কত ক্ষেত্রফল আবদ্ধ করবে, সর্বোচ্চ কত ক্ষেত্রফল জুড়ে তারা থাকবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আনসার জাস্ট একটাই দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড, মানে ইনফরমেশন তোমাকে একটাই দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড। এটা থেকে বলবা যে কয় সেকেন্ড ধরে ফাটবে বা এই ধরনের কিছু না, তো এরকম লাগবে, কিছু না, কারণ এটা তো ইনস্ট্যান্ট। ও, বোমা তো ইনস্ট্যান্ট ফেটে যায়, মানে ফেটে যাওয়ার পরে তো সবাই ছিটে যায়। বোমা তো 3 সেকেন্ড ধরে ফাটে না, ঠাস করে ফেটে যায়। করে ফেলো এটা। ধন্যবাদ সাফায়াত জামিল, তুমি একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার একটা প্রশ্ন মনে করে দিছো। এটা প্রাসের প্রশ্ন, আমি তোমাদেরকে দিতে ভুলে গেছিলাম প্রাসের অংশে, এখন দিয়ে দিলাম। বোমার ভর টুকরার ভর কিছুই দেওয়া নেই। হয়েছে কারো আনসার? কোনো আইডিয়া আসছে কিনা মাথায়, বলো। ভাই জিজ্ঞেস করতেছিলাম যে বোমার ভর বা কোনো টুকরার ভর কিছুই দেওয়া নাই, শুধু এইটাই। না না, আর কিছুই দেয় নাই না। বাতাসের বাধা তো কিছু নাই এখানে, তাহলে ভরের উপর ডিপেন্ড করে। মানে বোমা যত বড় হবে তত বেশি ক্ষেত্রফল জুড়ে পড়বে না? না, সর্বোচ্চ বেগ যেহেতু 20 মিটার পার সেকেন্ড। তুমি বলো তো, আমি 5 কেজি ভরের একটা বস্তুকে যদি নিক্ষেপ করি এইভাবে, সে যেরকম ভাবে যাবে, 100 কেজি ভরের বস্তুকে যখন নিক্ষেপ করি, সে কি এক্স্যাক্টলি এইভাবে যাবে না, যদি বাতাসের বাধা না থাকে? জি ভাইয়া। আমাদের এখানে বাতাসের বাধা নাই, তো এখানে 100 কেজি হোক বা 5 কেজি হোক ম্যাটার করে না। এবং বোমাটা কিন্তু যাবে না, যাবে হচ্ছে বোমা ফেটে যাওয়ার পরে কণাগুলা,
অসংখ্য কণা বুঝতে তৈরি পারছি। হবে। হ্যাঁ, করতেছি। তোমরা একটু চিন্তা করো, চিন্তা করাটা খুবই জরুরি ফিজিক্সে। ফিজিক্সের সাথে এই জায়গাতেই ম্যাথের পার্থক্য। তোমাদের একাডেমিক যে ম্যাথ আছে ওই ম্যাথগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করলে পারা যায়। কাহিনী হচ্ছে ম্যাথগুলো একটা ধাঁচ থাকে, আর ম্যাথগুলো পারার সিস্টেম হচ্ছে তোমার অনেক বেশি প্র্যাকটিস থাকা লাগে, অলমোস্ট মুখস্থ থাকা লাগে অনেক কিছু। কিন্তু ফিজিক্স হচ্ছে তোমার মুখস্থ করে পোষাবে না, তোমার জিনিসটা বোঝা লাগবে, তারপরে সলভ করতে হবে। এইটা ফিজিক্সের একটা সুবিধাও, তুমি বুঝলে ম্যাথ সলভ করতে পারবা। ট্রিগোনোমেট্রির মতো এরকম সিচুয়েশন হবে না যে তুমি সাইন এ প্লাস বি থেকে শুরু করে অনেক কাহিনী করার পরে এক সময় দেখলা সাইন এ প্লাস বি চলে আসছে। এই যে কষ্টটা ম্যাথের, এই কষ্টটা তোমার ফিজিক্সে হবে না। ভাইয়া ম্যাথে না হলে শুধু ত্রিকোণমিতির ক্ষেত্রে ওই কষ্টটা হয়, ফিজিক্সে তো প্রতিটা চ্যাপ্টারেই কষ্ট হয়, প্রতিটা পড়াতে ফিজিক্সটা একটু অন্যরকম। ফিজিক্সটা তোমার প্রত্যেক চ্যাপ্টারই আলাদাভাবে বোঝা লাগবে, বুঝেই করা লাগবে। ফিজিক্সে কোনো স্পেশাল অ্যাপ্রোচ নাই যে এইরকম ম্যাথ থাকলে তুমি ওইভাবে আগাবা, এটা কোনো সুযোগ নাই। হ্যাঁ, করছি। করছে, বলো আনসারটা বলো। আনসার বলতে হবে না, তুমি তোমার কনসেপ্টটা বলো, কনসেপ্টটা ওই দরকার তো সবার। 45 ডিগ্রি কোণে হাইয়েস্ট যাবে প্রাসের ওইটা হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আর বের করছি, আর থেকে ক্ষেত্রফল বের করে ফেলছি। আচ্ছা, তোমরা সবাই কি এই জিনিসটা ধরতে পারছো যেটা একটা প্রাসের গতির ম্যাথ দিছি আমি তোমাদের? খেয়াল করো, যখন আমি একটু 3 ডাইমেনশনাল চিন্তা করি ব্যাপারটাকে, মনে করো এই জায়গাটাতে বোমাটা পড়ছে, বোমাটা পড়ার পরে অনেকগুলা কণায় বিভক্ত হয়েছে, মনে করো একটা কণা এইভাবে গেছে, তো ডেফিনেটলি এখানে আমাদের কণাগুলো যে ছিটকে পড়বে এগুলো কিন্তু প্রাসের মতোই হবে, এটাতে কারো কোনো সন্দেহ থাকার কথা না। এই যে এইভাবে যাবে, একটা কণা এইভাবে যাবে, একটা কণা ওই দিকে যাবে, একটা কণা এই দিকে আসবে, একটা কণা আমার দিকে আসবে। তাহলে প্রাসের ম্যাথে, প্রাসের চ্যাপ্টার পড়ার সময় তুমি এই জিনিসটা পড়ছো, আমি হয়তো পড়াই নাই, যে একটা প্রাসকে যখন আমরা 45 ডিগ্রি করে নিক্ষেপ করি তখন তার আর ম্যাক্সিমাম থাকে। এটা তো মোটামুটি সবাই জানো যে তার অনুভূমিক পাল্লা সবচেয়ে বেশি হবে কখন, যখন তাকে আমরা 45 ডিগ্রি করে নিক্ষেপ করব, ঠিক আছে? sin 2 থিটার মান ম্যাক্সিমাম হ্যাঁ, হবে। আমাদের সবগুলা কণার বেগ যে সেম হওয়া লাগবে এমন কোনো কথা কিন্তু বলি নাই। যে কণাগুলা 20 মিটার পার সেকেন্ড এবং যে কণাগুলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ওগুলোই সবচেয়ে বেশি যাবে। আমার তো উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বেশি ক্ষেত্রফল কভার করা। যে কণা এখানে পড়ছে সে তো আর এরিয়া কভার করছে, ঠিক আছে, বাট আমার দরকার হচ্ছে সবচেয়ে বেশি যে যায় তার জন্য। তো ওই দিকেও সবচেয়ে বেশি যাচ্ছে এরকম কোণা আছে, এই দিকেও সবচেয়ে বেশি যাচ্ছে এরকম কোণা আছে, সব দিকে আছে। ওভারঅল আমরা একটা কি পাচ্ছি, একটা বৃত্ত পাচ্ছি। তা আমাদের বৃত্তের ব্যাসার্ধটা কি হবে আসলে, ওই সর্বোচ্চ অনুভূমিক পাল্লাটা, যে ক্ষেত্রে যেটাকে আমরা নিক্ষেপ করছিলাম 20 মিটার পার সেকেন্ড বেগে এবং যেটা নিক্ষেপ হয়েছে 45 ডিগ্রি কোণে। তো আমরা সর্বোচ্চ অনুভূমিক পাল্লাটা বের করাটাই এখানে মূল উদ্দেশ্য ছিল। তো এখানে খেয়াল করো, সর্বোচ্চ অনুভূমিক পাল্লা কি? অনুভূমিক পাল্লার সূত্র হচ্ছে v0 স্কয়ার sin 2 থিটা। যেহেতু আমরা নিক্ষেপ করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে sin 2 থিটা মানে 2 × 45 90 মানে 1 ডিভাইড বাই কি জি না জি। আচ্ছা, জি মানে হচ্ছে 10। ওকে, তাহলে v0 স্কয়ার কত? 20 স্কয়ার ডিভাইড বাই 10, 400 ডিভাইড বাই 10 মানে 40। তাহলে অনুভূমিক পাল্লা হচ্ছে আমাদের সর্বোচ্চটা 40 মিটার। তো এটা হচ্ছে আমাদের ওই যে বৃত্তটা তৈরি হবে সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? a will be পাই ইনটু r স্কয়ার, অর্থাৎ পাই ইনটু 40 স্কয়ার, অর্থাৎ 1600 পাই। জি ভাই, 1600 পাই মিটার স্কয়ার। এই ক্ষেত্রফল জুড়ে আমার বোমার কণাগুলো ছড়াবে। অর্থাৎ এইখানে এই জিনিসটা বোঝার ব্যাপার যে তুমি মনে করো কণাগুলা খুঁজতেছো, এগুলো মনে করো তেজস্ক্রিয় কণা অথবা বিষাক্ত কণা, তুমি চাচ্ছ যে এই সবগুলা কণা তোমার বের করে ফেলতে। তো তুমি হিসাব করে বের করলা যে এরা ম্যাক্সিমাম এই ক্ষেত্রফলের মধ্যেই থাকবে। তো তুমি যেখানে বোমাটা পড়ছিল এখানে তো তার নিশানা আছে, মাটির গর্ত হয়ে গেছে, তুমি ওই জায়গাকে কেন্দ্র করে 1600 পাই মিটার স্কয়ারের একটা ক্ষেত্রফল তৈরি করলা এবং তুমি এই কণাগুলো এখানেই খুঁজবা। তুমি এইখানে গিয়ে কণা খোঁজার দরকার নাই, সময় বাঁচবে তোমার। তুমি তোমার যে পালিত কুকুর আছে সেই পালিত কুকুর বা তোমার যে ডিটেক্টর আছে মানে তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল ডিটেক্টর, সেটা তুমি এখানেই খোঁজো, তোমার এখানে খোঁজার দরকার নেই, কারণ বোমার কণাগুলার এখানে আসার কোনো সুযোগ নেই। কারণ তুমি জানো সর্বোচ্চ বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। এবং তুমি এটাও জানো ফিজিক্স থেকে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি কোণে যদি থাকে তাহলে সে সর্বোচ্চ যাবে না, সবচেয়ে বেশি যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলি। আর বাতাসের বাধার জন্য তো আরো আগে সে আটকে যাবে, বেশি যাওয়ার তো কোনো সুযোগই নেই যদি না বাতাস থাকে। বাতাস যদি আবার তাকে প্রভাবিত করে তো ডিপেন্ড করে এটা সিচুয়েশনের উপর। আমি তোমাদেরকে একটা কেস বললাম যে কি হতে পারে এটার উদ্দেশ্য। এই ক্ষেত্রফল বের করে আমার কাজটা কি? কাজটা এইটাই যে আমি রেডিয়াস ঠিক করে ফেলবো, এরিয়া ঠিক করে ফেলবো, আমি যখন খুঁজতে আসবো কিছু একটা তখন এর মধ্যেই খুঁজবো। বা ধরো বোমা ফাটলো না, মনে করো একটা মানে সোনার বার ভর্তি একটা বস্তা এখানে ছিল এবং সেটার ভিতরে সামহাও কোনোভাবে ডাইনামিট পড়ে গেছিল, সো সেটা ফেটে বোমার টুকরাগুলো বা সোনার টুকরাগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে। এটা তো তুমি গোল্ড প্লেট যদি খুঁজতে যাও তুমি এই এরিয়ার মধ্যেই খুঁজবা, এর বাইরে খোঁজার দরকার নেই।
সিচুয়েশন বোঝাতে পেরেছি আশা করি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো পাশের গতি একটা ম্যাথ হয়ে গেল বাই দ্য ওয়ে এখানে। ওকে, দেন দেখি আর কোনো ম্যাথ দেওয়া যায় কিনা তোমাদেরকে। তো ফিজিক্সে তোমার ম্যাথ করতে করতে ফিজিক্স শেখা লাগবে। তুমি থিওরি যত বেশি পড়বা এর চেয়ে তোমার দ্বিগুণ ম্যাথ করা লাগবে, তাইলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার বসবে মাথার মধ্যে। কনসেপ্ট মাথার মধ্যে বসা খুবই জরুরি। আচ্ছা ওয়েট, আমি ম্যাথ দিচ্ছি একটা। আর বাই দ্য ওয়ে তোমাদের হোমওয়ার্কের কি খবর ভেক্টর গতিবিদ্যার? বলো তো ভাই পড়া শুরু করব কবে শুরু করবা? আজকে রাতের পরে। আজকে এক্সাম আছে, অর্গানিক exam? কেমিস্ট্রি, অনেক বড় সিলেবাস ভাইয়ের। আপনার ভাইয়ের? আফনান ভাই কিন্তু পরীক্ষা না দিলে একদম পড়ানো অফ করে দেয়। হ্যাঁ। রিসেন্টলি একটা ব্যাচের একটা স্টুডেন্ট আমাকে নক করছে, ওই ব্যাচের কারোর সাথে নাকি আফনান ভাই কথা বলতেছেন না, ফোনও ধরতেছেন না, মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। তো তোমরা একটু সাবধান থাকিও। হোমওয়ার্ক তো ক্লাস করে করে করা যাবে, কিন্তু পরীক্ষা খারাপ করলে পরে অনেক সমস্যা। হ্যাঁ, ওটা একটা কথা। যাই, আমি তোমাদের প্রবলেম বের করে দিচ্ছি। নিউটনিয়ান মেকানিক্স। আচ্ছা, তো আমরা যে টপিকগুলো পড়েছি সেই টপিকগুলোর মধ্যে নিউটনের গতিসূত্র আমাদের পড়া শেষ। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা পড়ছি, বাট একটা অ্যাপ্লিকেশন দেখা এখানে বাকি আছে, হুইচ ইজ রকেটটা আমরা দেখবো। সংঘর্ষ, ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক দুইটাই আমাদের দেখা শেষ। ওইটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। জড়তার ভ্রমক আমাদের বাকি আছে। দেন আমাদের বাকি আছে কেন্দ্রমুখী বল। দেন বাকি আছে আমাদের কৌণিক গতিসূত্র, যেখানে আমরা ব্যাংকিং করবো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবা, আমি কিন্তু গতিবিদ্যা তোমাদেরকে কৌণিক গতির টাচও করি নাই। কৌণিক গতি আমি সব পড়াবো তোমাদের এখানে নিউটনিয়ান মেকানিক্সে। ওকে, সো আমি আজকে কি শুরু করবো? কিছু না, দাঁড়াও দেখি আর কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা রকেট ছিল। সুন্দর একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করবা, ভালো একটা ম্যাথ। একটা গাড়ি, আচ্ছা এই জায়গাতে একটা কনসেপ্ট চলে আসে বাই চান্স। সেই কনসেপ্টটার নাম হচ্ছে সিউডো ফোর্স, বা সিউডো ফোর্সের বাংলা কি? নকল বল না, এটা নকল বলে আসলে একটা কল্পিত বল আর কি, সিউডো ফোর্স। জিনিসটা আসলে খেয়াল করো কিরকম। ধরো আমি তোমাদেরকে সিচুয়েশনটা বোঝাই। ধরো তুমি বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ। ওকে, তুমি বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ। ওকে, এখন মনে করো বাসের ভিতরে একটা টেবিল আছে। জীবনেও কোনো বাসের টেবিল আমি দেখি নাই, তাও মনে করলাম আছে, আমার প্রাইভেট বাস, আমি রাখছি টেবিল। টেবিলের মধ্যে একটা মানে পাত্র রাখা আছে, অথবা একটা মগ রাখা আছে। মগের মধ্যে মনে করে চা আছে, বিশাল বড় পাত্রের মধ্যে চা আছে রাখা, চায়ের ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, বাসটা যদি হঠাৎ করে ব্রেক করে, কাপটা কি পড়ে যাবে না? জি ভাইয়া। কোন দিকে যাবে বলো তো? সামনের দিকে চলে যাবে না? হ্যাঁ। এই যে সে সামনের দিকে যাচ্ছে, বলো তো কেউ তাকে সামনে থেকে ধাক্কা দিছে কিনা? না, না। জড়তা। তার উপর কি অতিরিক্ত এক্সট্রা কোনো বল আছে এখানে? না, নাই তো। কেন সে পড়ে যাচ্ছে? কেউ না কেউ তো তাকে বল প্রয়োগ করছে। একটা বস্তুর ব্যাগ এখানে ছিল, একটা বস্তু এখানে ছিল, সে কোনো না কোনো ভাবে এখানে চলে আসছে। একটা বস্তুর অবস্থান পরিবর্তন হয় কখন? বল প্রয়োগ না হলে নাকি বল প্রয়োগ হলে? হলে। তো আমরা জিনিসটা যদি আমরা জড়তা বলি, বাট ইভেন্চুয়ালি কিন্তু আমরা এটাও জানি যে বল প্রয়োগ না হলে তার স্মরণ হওয়ার কথা না। তাহলে এখানে যে বলটা তার উপর কাজ করছে ওইটার নাম হচ্ছে সিউডো ফোর্স। কারণ আমি সামনে থেকে কোনো ফোর্স দিতে দেখছি না, কেউ তাকে ফোর্স দিচ্ছে না, সে নিজে থেকেই পড়ে যাচ্ছে। এই জিনিসটাই হবে। মনে করো আমি বাসের মধ্যে, বাস বা কার যেটাই বলো, বাসের মধ্যে একটা পেন্ডুলাম এভাবে ঝুলানো আছে। বাসটা যখন হঠাৎ করে একটা নির্দিষ্ট ত্বরণে যাত্রা করা শুরু করবে, আমাদের পেন্ডুলাম কি এরকম হয়ে যাবে না? আচ্ছা, এইরকম একটা সিচুয়েশন আমাদের একটা ভর্তি পরীক্ষা আসছিল একবার। প্রশ্নটা হচ্ছে এরকম একটি আচ্ছা আমি প্রশ্নটার সিচুয়েশনটাই বলে দিই। আমাদের ছাদের সাথে ঝুলানো ছিল, গাড়ির ছাদের সাথে পেন্ডুলামটা ঝুলানো ছিল। ওকে, তো যখন গাড়িটা একটা নির্দিষ্ট ত্বরণে যাত্রা শুরু করে, আমি কাঠটা এঁকে দিই একটু সুন্দর করে। এই যে কাঠটা হঠাৎ করে এই ত্বরণে যাওয়া শুরু করলো। তো ফলশ্রুতিতে আমাদের এখানে যে ঝুলানো ছিল যেটা জিনিসটা, সেটা এই বরাবর না থেকে এই বরাবর চলে আসছে, এবং সে উলম্বের সাথে, সে উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে আছে প্রশ্নে বলে দেয়া আছে। উলম্বের সাথে সে থিটা কোণে সরে আসছে। প্রশ্ন হচ্ছে গাড়িটির অনুভূমিক ত্বরণ কত? এই যে ত্বরণটা, এই ত্বরণের মানটা কত? এটাই হচ্ছে প্রশ্ন।
এ ত্বরণের যখন গাড়ি চলা শুরু করছে তখনই আমাদের এই পেন্ডুলামটা থিটা কোণে চলে আসছে কার সাথে? উলম্বের সাথে। উলম্বের সাথে সে থিটা কোণে চলে আসছে, বাম দিকে সরে গেছে সে। প্রশ্ন হচ্ছে ত্বরণটা কত, অনুভূমিক ত্বরণটা কত? করে ফেলো এটা। থিটার মান থিটার মান থিটা দিয়ে তুমি আনসার আসবে, সমস্যা নাই। ও, আচ্ছা। আমি আনসারের একটা হিসাব, এটা মনে করে একটা এমসিকিউতে আসছে। আমাদের ত্বরণ মনে করো জি সাইন থিটা, ত্বরণ হতে পারে জি কস থিটা, ত্বরণ হতে পারে জি টেন থিটা, ত্বরণ হতে পারে জি সেক থিটা। ফাইনালটা বলে দিই, ত্বরণ হতে পারে নান অফ দেম। 5টা অপশন, কোনটা সত্য? জি সাইন থিটা। সাইন থিটা। জি সাইন থিটাই হবে ভাই। সাইন থিটা হবে? আচ্ছা আমরা চেক করে দেখি কি হয়। এই যে আমাদের গাড়িটা, আমাদের যে পেন্ডুলামটা এই যে এখান থেকে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলি। মনে করে পেন্ডুলামটা এই যে এখানে আসলো, তাই না? এর চেয়ে বেশি কিসে যাচ্ছে নাকি থিটা পরিমাণ এসে আসছে? প্রশ্ন অনুযায়ী কি বোঝা যায়, থিটার চেয়ে বেশি সে গেছে নাকি না থিটার বেশি যায় না? থিটাই। থিটাই গেছে। তার মানে থিটাতে যাওয়ার পরে তার উপর লব্ধি বল কত? 0। এর জন্য সে আর সামনে যায় নাই। এটাকে আমরা মানতে পারি? জি ভাই। ওকে। এ ত্বরণের জন্য সে পিছন দিকে যে ধাক্কাটা ফিল করছে, সেই ধাক্কার জন্য সে থিটা কোণ পর্যন্তই গেছে, এর বেশি সে যায় নাই। এখন এই যে সে এর বেশি যায় নাই, তার মানে হচ্ছে এই জায়গাটাতে তার উপর লব্ধি বল 0। এখন তার উপর কি কি বল কাজ করছে সেটাকে আমাদের হিসাব করা লাগবে। খেয়াল করো, একটা বল হচ্ছে নিচের দিকে হুইচ ইজ এমজি, একটা বল হচ্ছে ওই যে অনুভূমিক বরাবর গাড়ির সামনের দিকে এ ত্বরণের জন্য সে পিছন দিকে যে বলটা ফিল করবে। গাড়ি যদি এ ত্বরণের সামনের দিকে যায়, সে কি এ ত্বরণের পিছন দিকে চলে আসবে না? জি ভাই। আচ্ছা এম এ। আরেকটা বল কি? এই যে সুতার টান। কথা কি বোঝা গেছে এখন? জি। আচ্ছা তাহলে এখন খেয়াল করো, এখন যদি জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করি, তাহলে এখন দেখো, তাহলে আমাদের লব্ধি এখানে 0 হবে। 3টা বলে লব্ধি যদি 0 হয়, আমরা যদি লামির উপপাদ্য নাও মনে রাখি কোনো সমস্যা নেই, আমরা নিউটনের মেকানিক্স উপাংশের সূত্র দিয়ে করতে পারবো। আচ্ছা তাহলে এটা বলো, একটু ধরো, তাহলে এটা যদি থিটা হয়, আমরা কি, একটু ওয়েট করো, আমরা এটাকে বড় করে ফেলি। আচ্ছা আমরা এই কোণটাকেও কি থিটা বলতে পারি না? পারি তো? আচ্ছা আমি টানটা একটু সরাই দিই, এখানে টানটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের টান। ওকে তাহলে আমি এই দিকের উপাংশটাকে কি বলবো? টি কস থিটা বলবো না এটাকে, নাকি টি কস থিটা বলা উচিত না এটাকে? জি ভাইয়া। টি কস থিটা বলা উচিত। আচ্ছা আর টানের এই দিকের উপাংশটাকে আমি কি বলবো? টি সাইন থিটা। যেহেতু এই দিকের সাথে কোণ ধরছে থিটা, তাহলে এই দিকে হবে টি কস থিটা, আর এই দিকে লম্ব দিকে কি হবে? টি সাইন থিটা। এখন যেহেতু লব্ধি 0, এই জিনিসটা তোমরা একদম সুন্দর মতো মাথায় বসায় দিবা। যখনই অনেকগুলা বলে, 3টা বলো 4টা বলো, যতটা ইচ্ছা বল থাকুক, অনেকগুলা বলে লব্ধি যদি 0 হয়, তাহলে সবগুলা ক্ষেত্রেই এক্স এক্সিস বরাবর লব্ধিটাও 0 হবে, ওয়াই এক্সিস বরাবর আলাদাভাবে আমরা কি পাবো? সবগুলো যোগ করলে কি পাবো বলো তো? 0 পাবো। কারণ আলাদাভাবে যদি 0 না হয়, মান কি 0 হওয়ার কোনো সুযোগ আছে? একটা না। যদি এক্স এক্সিস বরাবর যদি লব্ধি হয় 1, ওয়াই এক্সিস বরাবর লব্ধি 0 হয়ে কি লাভ আছে কোনো? দুইটাই কি ইন্ডিভিজুয়ালি 0 হওয়া লাগবে না? জি। আচ্ছা তাহলে এখন দেখো তো, এক্স এক্সিস বরাবর আমার কি কি বলা আছে? একটা হচ্ছে টি সাইন থিটা এবং একটা হচ্ছে এম এ। এই দুইটা কি পরস্পর বিপরীতমুখী তোমার চোখের সামনে আছে না? জি। তাই তো। তাহলে এই দুইটা লব্ধি যদি 0 হয়, এই দুইটা লব্ধি 0 হওয়া মানে কি আর এক্স সমান 0 না? জি। আচ্ছা এই দুইটা 0 হওয়া, লব্ধি 0 হওয়া মানে কি? দুইটা যেহেতু পরস্পর বিপরীতমুখী, তাহলে কি তাদের মান সমান? নাহলে তো 0 হবে না। হ্যাঁ অবশ্যই। তাই তো। তাহলে এখন এখান থেকে লেখা যায় টি সাইন থিটা সমান এম এ। সেম লজিক আমরা ওয়াই এক্সিস বরাবর খাটাই। টি কস থিটা এবং এমজি যেহেতু পরস্পর বিপরীত এবং আমি চাচ্ছি আর ওয়াইটা 0 হোক, তাহলে কি টি কস থিটা এবং এমজি সমান হওয়া উচিত না? জি ট্যান থিটা। কথা কি বোঝা গেছে? জি। আচ্ছা তাহলে ওয়াই এক্সিস বরাবর আমাদের দুইটা সমান হওয়া উচিত, না হলে তো 0 0 আসবে না দুই ক্ষেত্রে।
জি আচ্ছা, টি cos থিটা সমান কি আমাদের mg। এখন বুঝতেছো আসলে আশা করি জিনিসটা যাচ্ছে কোন দিকে। ইকুয়েশন করতে হবে। 1 কে ইকুয়েশন 2 দ্বারা ভাগ করো, তোমার টি কাটা যাবে, তুমি এখানে পাবা tan থিটা, তুমি এখানে কাটো a বাই জি, বাই জি, তাহলে আনসার কি আসবে? জি a tan থিটা। সমান g tan থিটা। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আনসার হচ্ছে এই যে এটা, অপশন সি। ভালো একটা ম্যাথ, কাজের একটা ম্যাথ। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আমি কন্টিনিউ করি ক্লাস, জি ভাইয়া। দেখি বাকিরা কি বলে। না, কন্টিনিউ করি। আচ্ছা, ওকে। ফাইন, ওকে। এখানে আমি একটা জেনারেল কেস ফর্মুলা বানাবো, তারপর এখান থেকে অটোমেটিক্যালি একটা স্পেশাল কেস চলে আসবে অটোমেটিক্যালি তোমাদের সামনে। খেয়াল করবে, এখানে একটা হেলানো তল আছে। এই কোণটা হচ্ছে মনে করো আলফা এবং এই কোণটা হচ্ছে মনে করো বিটা। এখানে একটা ব্লক রাখা আছে, এই পাশটাতে একটা ব্লক রাখা আছে এবং এই পাশটাতে আরেকটা ব্লক রাখা আছে। আমাদের তলটা হচ্ছে ঘর্ষণহীন এবং এখানে একটা মানে কপিকল টাইপের কিছুটা রাখা আছে, মানে এর উপর বেস করে আমরা সুতা রাখছি আর কি, সুতা এর উপর দিয়ে চলাফেরা করবে। এই জিনিসটা পিচ্ছিল, এখানে কোনো ঘর্ষণ নাই এক্সট্রা। আচ্ছা, ভাইয়া আজকে আর না প্লিজ। আর না, এটা করেন। এটা শেষ করে দিই, জি এটা শেষ করে দিই, শুরু যেহেতু করতে শেষ করে দিই। আচ্ছা, এরপরে শেষ করে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে m1 ভরের একটা ব্লক এবং এটা হচ্ছে m2 ভরের একটা ব্লক। ওকে, ফাইন। এখন এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবা। আমি টান নিয়ে আলাদা কথা বলবো, টান নিয়ে আমাদের ইউটিউবে আলাদা ভিডিও থাকবে, সেখানে আমরা টান নিয়ে ডিটেইলে কথা বলবো। এখন আমরা জাস্ট এটা মনে রাখি যে সুতার মধ্যে যদি কোনো ধরনের গিট না থাকে, ইফ দেয়ার ইজ নো টাইস ইন দ্য রুপ, ঠিক আছে? আচ্ছা, বাংলায় লিখে দিই, যদি সুতার মধ্যে কোনো গিট্ট না থাকে, যদি সুতায় কোনো গিট না থাকে, মানে কোনো গিট্ট না থাকে আর কি, গিট না থাকে, আরেকটা লজিক আছে, যদি সুতায় কোনো গিট না থাকে এবং যদি সুতা ভরহীন হয়ে থাকে। ভরহীন হওয়াটা কিন্তু খুবই জরুরি, ভরহীন না হলে কিন্তু এক এক জায়গায় এক একটা টান থাকে। এবং যদি ভরহীন হয়ে থাকে সুতাটা, ভরহীন সুতা হয়, তাহলে কি হবে? তাহলে সকল জায়গায় টান সমান থাকবে, সুতার প্রত্যেকটা জায়গায় তুমি টান সমান পাবা। তাইলে সকল জায়গায় টান, ইংলিশে লিখে ফেললাম, দুঃখিত, টান সমান থাকবে, সকল জায়গায় টান সমান থাকবে। তাহলে আমরা বলতে পারি এই যে পুরা একটা সুতার দেখা যাচ্ছে হিসাব, এখানে পুরা জায়গায় যেহেতু কোনো গিট মানে কোনো গিট নেই এবং সুতাটা যেহেতু আমরা ভরহীন ধরে নিচ্ছি কম্পেয়ার টু দ্য মাস অফ দ্য ব্লকস, তাহলে আমরা এটাকে টান সমান ধরে ফেলতে পারি। এখন দেখো, আমরা ধরে নিলাম m2 ইজ গ্রেটার দেন m1, সরি m1 ইজ গ্রেটার দেন m2। ওকে, আমরা ধরে নিচ্ছি m1 ইজ গ্রেটার দেন m2। তাহলে ডেফিনেটলি বুঝতেই পারছো যেহেতু তলের মধ্যে কোনো ঘর্ষণ নাই, তাহলে m1 ভরের বস্তুটা নিচে নামতে থাকবে এবং m2টা উপরে উঠতে থাকবে। এখন তোমরা তো কমন সেন্স খাটিয়ে এটা বলতেই পারো যে m1 ভরের বস্তুটা যে ত্বরণের নিচে নামবে, m2 ভরের বস্তুটা কি সেম ত্বরণের উপরে উঠবে না, যেহেতু জিনিসটা একই সাথে বাঁধা। জি ভাইয়া। ওকে, এটা তো কমন সেন্স খাটিয়েই বলা যায়, নর্মাল অবজারভেশন থেকেই বলা যায় যে যেহেতু m1 ভরের বস্তুটা এ ত্বরণে নামছে, মাঝখানে যেহেতু কোনো গিট নাই, তাহলে m2 ভরের বস্তুটা সেম ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে, m1 গ্রেটার দেন যেহেতু m2। আচ্ছা, সুতার টানের ক্ষেত্রে কাহিনী বলি, সুতার টান সবসময় কোন দিকে কাজ করে? বস্তু থেকে কেন্দ্র বরাবর, এইভাবে কাজ করে, বস্তু থেকে কেন্দ্র বরাবর। আমাদের কাহিনী তো আসলে এইখানটাতে, তাহলে এই বস্তুর উপর টানটা কাজ করবে এইদিকে, আর এই বস্তুর উপর টানটা কাজ করবে এইদিকে। এই টান নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো সামনে, আপাতত জাস্ট বোঝানোর জন্য বললাম এটা। আচ্ছা, তো এখানে টানটাও কিন্তু সমান থাকবে এই লজিক অনুযায়ী। টান সমান থাকবে কখন? যখন সুতার মধ্যে কোনো গিট থাকবে না এবং সুতা যখন ভরহীন হবে, তাহলে টানটা সমান। আচ্ছা, তো এই যে m1 ভরের বস্তুটা এ ত্বরণের নিচে নামছে এবং m2 ভরের বস্তুটা এ ত্বরণের উপরে উঠছে, এখানে একটা কাহিনী আছে, এখানে আমাদের বলের হিসাব করা লাগবে। এখন দেখো ব্লকটার উপর কি কি বল কাজ করছে একটু ভালো করে খেয়াল করবা। এই ব্লকটার উপর m1 ভরের বস্তুর উপর একটা বল তো আছেই বাই ডিফল্ট, এটা হচ্ছে তার ওজন, হুইচ ইজ m1g। m2 ভরের বস্তুটার উপরে সেম জিনিস কাজ করছে, এটা হচ্ছে m2 ইন্টু জি। আচ্ছা, ভেরি গুড। এখন তলের যে প্রতিক্রিয়া আছে,
বাই দ্য ওয়ে আমি এই টপিক সামনের দিন বুঝাই, অনেক লম্বা হবে আজকে ক্লাস, তাইলে ঠিক আছে আমি নেক্সট দিন এই টপিক বুঝাবো। আমার 6টার সময় আবার ক্লাস নিতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার ভালো লাগতেছে না ক্লাস নিতে এখন, আমি মারিয়ার সাথে একমত, আমার মাথায় কুলাচ্ছে না। আমি এই টপিকটা নেক্সট দিন বুঝাবো, আর রেকর্ডিং তো দিয়ে দিচ্ছি একটু পরে ক্লাসের। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।